নমস্কার। করোনা সতর্কতা অনুষ্ঠানে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। প্রত্যেকটি মানুষ আমরা সুস্থতার জন্য লড়াই করে চলেছি। এই জন্য এই শব্দটা বললাম, তার কারণ হচ্ছে প্রত্যেকেই আমরা জানি যে টিকাকরণের আওতায় চলে এসছেন, দ্বিতীয় ডোজ অনেকের হয়ে গিয়েছে। হ্যাঁ, তবে এটাও বাস্তব বিষয় যে দ্বিতীয় ডোজ হয়ে যাওয়ার পরেও অনেকে আক্রান্ত হচ্ছেন, তবে সেই রকম কিন্তু মারাত্মক জায়গা নিচ্ছে না। কারণ বারবার করে একটা কথা বলা হচ্ছে যে করোনার টিকাকরণ হয়ে যাওয়া মানেই করোনা দূরীভূত হয়ে যাওয়া না, করোনা টিকাকরণ আপনার হয়ে গেছে মানে আপনি মাস্ক ছাড়া, আপনি স্যানিটাইজার ছাড়া, যেমনটি আমরা গতকাল দীঘাতে দেখলাম যে দীঘার সমুদ্রের জল কম, মানুষের মাথা বেশি। সুতরাং এই পরিস্থিতি এবং মুখে মাস্ক নেই, এই রকম যদি অসচেতনতার জায়গা তৈরি হয় তাহলে সত্যি একটা চিন্তার ঘন্টা তো বাজছেই বলা যেতে পারে। তো যাই হোক, তার মধ্যেও একটা আনন্দের বার্তা যে 15ই নভেম্বর থেকে স্কুল কলেজ খুলতে চলেছে, এবং যেটা মাননীয় মুখ্যমন্ত্রী যেটি প্রশাসনিক বৈঠকে বললেন 16ই নভেম্বর 15ই নভেম্বর পর্যন্ত। তো সেক্ষেত্রে অবশ্যই বলবো যে এই যে এত বছরের একটা অপেক্ষা, মাঝে যদিও চেষ্টা করা হয়েছিল 9 to 12 খোলা হয়েছিল এবং আবার করোনা প্রকোপে বন্ধ হয়, কিন্তু ভালো সুস্থ জীবন আমরা প্রত্যেকেই চাই, আর এবং শিক্ষা জায়গাটা অনেক বেশি বলশালী হোক এটাও আমরা চাই। সুস্থতার মাধ্যম দিয়ে আমরা সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব। আজকে আমাদের সঙ্গে রয়েছেন, যেমনটি থাকেন এই সময় এই মুহূর্তে, ডক্টর নীলাদ্রি সরকার। অনেক স্বাগত ডক্টর সরকার ওনার সঙ্গে আসার জন্য। আর রয়েছেন আপনারা সরাসরি ওনার সঙ্গে এই মুহূর্তে কথা বলতে আমাদের সরাসরি ফোন নাম্বারে ফোন করুন। আপনাদের করোনা সংক্রান্ত কোনো প্রশ্ন, ভ্যাকসিন সংক্রান্ত কোনো প্রশ্ন, অন্যান্য কোনো রোগ নিয়ে যদি কোনো প্রশ্ন থাকে, সেটা হার্টের, সেটা নার্ভের, সেটা ডায়াবেটিস যাদের রয়েছে তারা ইত্যাদি যাবতীয় প্রশ্ন আপনারা করতে পারেন। আমাদের সরাসরি ফোন নাম্বার 6292242341, 6922422422, এই দুটি ফোন নাম্বারে ফোন করুন আপনাদের জিজ্ঞাসা এবং আপনাদের প্রশ্ন নিয়ে। সবার আগে বলবো যে ডক্টর সরকার, এটাও তো একটা আমাদের অপেক্ষা ছিল যে ছেলেমেয়েদের স্কুল কলেজ খুলুক, তো এটা একটা চিন্তা ভাবনা করা হচ্ছে যে খোলা হবে, যদিও পরামর্শ দেওয়া হয়েছে যে স্কুলের পরিস্থিতি, কলেজের পরিস্থিতিগুলো খতিয়ে দেখতে। এর মাঝেই একটা ভাইরাসের মানে একটা প্রাদুর্ভাব দেখা যাচ্ছে, সেটা হচ্ছে RSV। সেই RSV ভাইরাসটা কি আগে আমরা, এবং বাচ্চাদের মধ্যে কিন্তু বেশিরভাগ টেস্টে এটা ধরা পড়ছে। এটাকে বলা হয় রেসপিরেটরি সিনসাইটিয়াল ভাইরাস। যেরকম আমাদের ইনফ্লুয়েঞ্জা ভাইরাস আছে, সেরকম এটাও একটা ইনফ্লুয়েঞ্জা লাইক ইলনেস একটা হয়। এটা সর্দি কাশি, অল্প অল্প জ্বর হতে পারে, তা আস্তে আস্তে এটা নর্মালি দেখা গেছে ঠিক হয়ে যায়। কারো কারো একটু বেশিও হতে পারে, তার ক্ষেত্রে প্রবলেম হতে পারে। যেরকম অন্যান্য ভাইরাল ইনফেকশন হয়, ম্যাক্সিমাম ক্ষেত্রেই খুব একটা অসুবিধা হয় না। হয়তো অনেকেই হয়তো অ্যাসিমটোমেটিক থাকেন, তারপর আস্তে আস্তে এমনিতেই ঠিক হয়ে যায়। একদমই তাই। তবে এই যে রেসপিরেটরি সমস্যা, করোনা ভাইরাসের ক্ষেত্রে নর্মালি কিন্তু আমরা সব প্রথমেই এই সমস্যাটা দেখি যে রেসপিরেটরি সমস্যা, এক তো স্বাদগন্ধ চলে যাওয়া, তার মাঝখানে এই যে রেসপিরেটরি সিনসাইটিয়াল ভাইরাস বা RSV যেটা বলছেন, সেটা একটা নতুন মানে চিন্তা কি তৈরি করছে না বলে মনে হয় আপনার? হ্যাঁ, দেখুন, যে কোনো ভাইরাস ইনফেকশন হওয়া মানে একটা চিন্তার কারণ নিশ্চয়ই থাকে। তবে অনেক সময় অনেক ভাইরাসই আমাদের থাকে, ধরুন ইনফ্লুয়েঞ্জা ভাইরাস থেকে আরম্ভ করে কত অনেক ভাইরাস ইনফেকশন হয়, সেগুলো ম্যাক্সিমাম ক্ষেত্রেই আমাদের খুব বেশি অসুবিধা হয় না। অল্প একটুখানি হয়তো ফ্লু লাইক ইলনেস হলে, একটু সর্দি হলো, একটু কাশি হলো, অল্প অল্প জ্বর হলো 2-1 দিন, তারপরে ঠিক হয়ে যায়। আমাদের বডি ইমিউনিটি থাকার জন্য আমাদের ম্যাক্সিমাম ক্ষেত্রেই নর্মালি এটা ঠিক হয়ে যায়। তবে কারো কারো ক্ষেত্রে সেটা একটু অসুবিধা হতে পারে। সেই জন্যই আমাদেরকে মনে রাখতে হবে যে সকলেই যাতে বাচ্চারা যাতে ভালো থাকে, সেই জন্য বাচ্চাদেরকে নিউট্রিশনটা মেনটেন করতে হবে, হেলদি তাদের লাইফস্টাইল ফলো করতে হবে। বাচ্চারা তো এখন একদমই ঘরে বসে গেছে, তারা হাঁটাচলা করছে না, কোনো এক্সারসাইজ করছে না। রেগুলার এক্সারসাইজ করতে হবে, হাঁটাচলা করতে হবে, টাইম মতো খাওয়া দাওয়া করতে হবে, অ্যাডিকুয়েট স্লিপ দরকার, মোবাইল ফোন বেশি ঘাটাঘাটি না করাই ভালো, এগুলো খেয়াল রাখতে হবে। এই যে RSVর যে চিন্তাভাবনাটা আমরা মানে টেনশন তৈরি করেছে একটা ভাইরাসের ব্যাপার, অনেক সময় অনেক চিকিৎসকরা বলছেন যে এই যে আমাদের আবহাওয়া পরিবর্তন, ইনফ্যাক্ট আমাদের আবহাওয়া থেকে বলতে পারি আমাদের জলবায়ু পরিবর্তন হচ্ছে, কারণ এই যে হিউজ একটা চেঞ্জ ওভার, তো বলছে এটাও অনেকটা কিন্তু কারণ হতে পারে, দায়ী বলে মানে বলা হচ্ছে। হ্যাঁ, দেখা গেছে অ্যাকচুয়ালি যে কোনো ভাইরাল ইনফেকশনে দেখা গেছে যে যখনই আমাদের পরিবেশটা খুব বেশি অল্টারেশন হচ্ছে, ধরুন যেমন অ্যানিম্যাল দেখা গেছে, যারা অ্যানিম্যালটা ধরুন অনেক সময় প্রাণীরা দেখবেন হয়তো কিছু কিছু ক্ষেত্রে দেখা গেছে তারা হয়তো হানা দিচ্ছে, গ্রাম জঙ্গলের মধ্যে হানা দিচ্ছে। কারণ মানে কি, আমাদের যে নর্মাল ইকোসিস্টেম আছে, সেই ইকোসিস্টেমটা যখনই ইমব্যালেন্স হয়ে যায়, তখনই কিন্তু প্রবলেমটা অনেক সময় অ্যানিম্যালের রোগ, পশু পাখির বা জানোয়ারদের রোগ, তাদের রোগটা আমাদের মানুষের মধ্যে চলে আসে। সেই জন্য আমাদেরকে পুরো ব্যালেন্স ঠিক মতো রাখতে হবে, আমাদের পরিবেশ যাতে ঠিক থাকে সে সময় খেয়াল রাখতে হবে, এটা আমাদের সকলেরই কর্তব্য। এটা আমরা যদি প্রত্যেকেই যদি ফলো না করি, পার্টিকুলারলি গভর্নমেন্ট
হ্যাঁ, বড় বড় যে বিভিন্ন যে দেশ তারা যদি সবাই মিলে যদি একভাবে না এটা চেষ্টা করেন, তাহলে কিন্তু আমাদের পরবর্তীকালে অনেক সমস্যা হতে পারে। সেই জন্য আমাদের প্রত্যেককেই চেষ্টা করতে হবে যাতে আমাদের পরিবেশ ঠিক থাকে, যাতে আমাদের এই পৃথিবীটা সুন্দর, সকলের বাসযোগ্য থাকে। এই যে আরএসবির সঙ্গে আরেকটা রোগ প্রকোপ দেখা যাচ্ছে, এমআইএসসি, এই রোগটা নিয়ে যদি একটু বলেন। দেখুন, এটাকে বলা হয় মাল্টিপল ইনফ্ল্যামেটরি সিনড্রোম। এই মাল্টিপল ইনফ্ল্যামেটরি সিনড্রোম ব্যাপারটা কি হচ্ছে, এখানে হচ্ছে ধরুন একটা কোনো ইনফেকশন হলো, অনেক সময় এটা করোনাদের ক্ষেত্রেও দেখা গেছে। করোনার ক্ষেত্রে দেখা গেছে হয়তো বাচ্চাদের করোনা ইনফেকশন হওয়ার ফলে তার বিভিন্ন বডি সিস্টেম এফেক্ট করছে। কারণ ধরুন কার্ডিওভাস্কুলার সিস্টেম, হার্টের সমস্যা হচ্ছে, কিডনি সমস্যা হচ্ছে, লাংসের সমস্যা হচ্ছে। এটাকে বেসিক্যালি আমাদের যে বডিতে যে ইনফ্লামেশনটা বেশি পরিমাণে হচ্ছে। ইনফ্লামেশন বেশি পরিমাণ হওয়ার ফলে কী হচ্ছে, মাল্টিপল সিস্টেম ইনভলভ করছে। এরকম একটা বড়দের রোগ হয়, তাকে বলা আমরা ARDS বলি, অ্যাডাল্ট রেসপিরেটরি ডিস্ট্রেস সিনড্রোম। সেখান থেকে অনেক সময় মাল্টিপল সিস্টেম অর্গান ফেলিওর হতে পারে। যে কোনো ইনফেকশন থেকে এটা বড়দেরও হতে পারে, এটা বাচ্চাদেরও হতে পারে। এই বাচ্চাদের অনেক ক্ষেত্রেই দেখা যাচ্ছে তাদের এই MIS, এই মাল্টিপল ইনফ্লামেটরি সিনড্রোমটা হয়েছে, তার ফলে তাদের এটা অনেক সময় কিছু কিছু বাচ্চার প্রাণনাশও হয়েছে। সেই জন্য চেষ্টা করতে হবে প্রত্যেকটা বাচ্চাই যাতে আমাদের ভ্যাকসিনেশনের আওতায় আসতে পারে, প্রত্যেককে যাতে ঠিকমতো হেলদি নিউট্রিশন যাতে বজায় রাখা যায়, তাদের যেন এক্সারসাইজটা ঠিকমতো করে, তারা হাঁটাচলা করে, দৌড়ঝাঁপ করে, এটা খেয়াল রাখতে হবে। এবার একটা প্রশ্ন আমাদের গার্জিয়ানদের তরফ থেকে আসতেই পারে ডক্টর সরকার, সেটা হচ্ছে যেহেতু একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যদিও বলা হয়েছিল যে পুজোর পরে স্কুল খোলার চিন্তাভাবনা নেওয়া হচ্ছে রাজ্য সরকারের তরফ থেকে, এবং সেটা আজকে অ্যানাউন্সমেন্ট হলো। তো এখানে যেহেতু এখনও বাচ্চাদের কিন্তু কোনোভাবেই ভ্যাকসিনেশনে আওতায় আনা যেতে পারেনি, তো সে একমাত্র 18 বছরের ঊর্ধ্বে যারা রয়েছে তারা পেয়েছে। তো এই বাচ্চাগুলো এরা যখন যাচ্ছে, মানে ক্লাস ধরুন 9 to 12ই বলছি আমি, এই সেকশনটাকেই ধরছি, তারা কিন্তু এখনো ভ্যাকসিনের আওতায় নেই। এবার ফলে তাদের একটা রিস্ক ফ্যাক্টর থাকছে নাকি বাকি যাদের সেকেন্ড ডোজ অবধি হয়ে গেছে সেক্ষেত্রে তারা একটা সিকিউর অ্যান্ড সেফ থাকবে? আমরা আসবো, একটা ফোন নিয়ে আসছি। হ্যালো হ্যালো হ্যালো, কেউ কি আছেন? আমরা কোনো আওয়াজ পাচ্ছি না তো। হ্যালো হ্যালো ম্যাম, আমি একটু অপেক্ষা করুন, আমরা চেষ্টা করছি আপনার আওয়াজটা যাতে স্টুডিও অবধি আসে। না, আমি শুধু শুনতে পাচ্ছি পার্সোনালি ওনার আওয়াজটা। হ্যালো, এইবার শুনতে পাচ্ছি। কে বলছেন? জলপাইগুড়ি থেকে সীমা বিশ্বাস বলছি। আচ্ছা, বলুন কি প্রশ্ন আছে আপনার? ম্যাম, আমার তো 84 আছে তো। আচ্ছা, আর হচ্ছে আমি 84-এর জন্য হচ্ছে আয়ুর্বেদিক মেডিসিন নেই, তো আমি ভ্যাকসিনটা নেওয়ার পরে কি ওই ওষুধটা খেতে পারবো? ভ্যাকসিন নেওয়ার পরে সোরিয়াসিসের ওষুধ খেতে পারবেন কিনা, তাই তো? হ্যাঁ, আয়ুর্বেদিক ওষুধটা খেতে পারবো কিনা? আপনি পারবেন, শুনতে কোনো থাকুন। অসুবিধা নেই। আপনি ভ্যাকসিনটা নিয়ে নিন, ভ্যাকসিন নেওয়ার পরে আপনি ওষুধ খেতে পারবেন, কোনো অসুবিধা নেই। এই ভ্যাকসিনের বারবার করেই ডক্টর সরকার বহু প্রোগ্রামেই বলেছেন যে ভ্যাকসিনের সঙ্গে এই ধরনের ওষুধের কোনো বৈরিতা নেই, কিন্তু মানে কোনো ঝগড়া নেই। ঠিক। সুতরাং আপনারা ভ্যাকসিন তো নিতেই পারেন, এবং ডেফিনেটলি যে কোনো রোগের ক্ষেত্রে যে মেডিকেশনের আন্ডারেই আপনারা থাকুন না কেন ভ্যাকসিন নিতে পারেন। যেটা আমার প্রশ্ন ছিল ডক্টর সরকার, যে বাচ্চাদের ভ্যাকসিনেশন হয়নি কিন্তু স্কুল কলেজে খুলতে চলেছে, তো সেক্ষেত্রে তাদের একটা রিস্ক ফ্যাক্টর থাকছে, গার্জিয়ানদের তো চিন্তা থাকবেই। তো সেই জায়গায় দাঁড়িয়ে তারা কতটা এখন সেফ আছে? কারণ অনেকটাই কিন্তু আমরা কভার আপ করেছি সেকেন্ড ডোজ অবধি। দেখুন, যেহেতু আমাদের একটা 70%-এর মোটামুটি একটা ইমিউনিটি তৈরি হয়ে গেছে, বাচ্চাদের ক্ষেত্রে দেখা গেছে যে 60%-এর বাচ্চাদেরও কোভিড অ্যান্টিবডি পজিটিভ আছে সেরোসার্ভিলেন্সে। সেক্ষেত্রে বলা যেতে পারে যে বাচ্চারা অনেকটাই সেফ, বড়রা অনেকটা সেফ। তা সত্ত্বেও কিন্তু প্রিকশনটা কোভিড অ্যাপ্রোপ্রিয়েট বিহেভিয়ার যেটা আমরা সবসময় বলি, সেটা কিন্তু মেনটেন করতে হবে। ধরুন, বাচ্চারা যখন স্কুলে ক্লাসে বসবে তখন তারা ডিস্টেন্স মেনটেন করবে, তারা মাস্ক পরে থাকবে। হ্যাঁ, যতটা পারা যায় কোভিড অ্যাপ্রোপ্রিয়েট বিহেভিয়ার কিন্তু ফলো করতে হবে। এটা তো গেল বাচ্চাদের। আমরা এখনো জানি না যে কি হতে চলেছে, মানে এইটুকু খবর শুধু যে স্কুল কলেজেস খুলবে, কিন্তু তাদের মানে অল্টারনেট ডেতে করবে কি না করবে সেটা তো পরবর্তী চিন্তাভাবনার বিষয়। এখানে আমরা গতদিনও সম্ভবত আলোচনা করছিলাম, যে আপনিও বলছিলেন যে করোনা মানে থার্ড ওয়েভ আসবে, তারপরে বাচ্চাদের এফেক্ট হবে। তার থেকে এরকম তো বহু রিসার্চ ওয়ার্কে দেখা গেছে যে বাড়িতে থাকাকালীন অনেক বাচ্চাও কিন্তু করোনা আক্রান্ত হয়েছে, সম্ভবত বাবা মা প্যারাসিটামল দিয়ে তাদের সুস্থও করে ফেলেছে।
বা চিকিৎসক অবধি পৌঁছেও গিয়েছেন, তো এই জায়গায় কি তাদের হার্ড ইমিউনিটি তৈরি হতে পারে না? কারণ বাবা মা পরিবার অন্যান্য সদস্য তো অ্যাটাক হয়েছে। এক্স্যাক্টলি, অ্যাকচুয়ালি দেখুন করোনার ওয়েভটা যখন ফার্স্ট ওয়েভ সেকেন্ড ওয়েভ আসলো সেই সময় কিন্তু অনেক বাচ্চা ইনফেক্টেড হয়ে গেছে। হ্যাঁ, আমিও দেখেছি যে অনেক বাচ্চা, ধরুন ছোটো ছোটো বাচ্চা 4-5 বছরের বাচ্চা, তাদেরও পজিটিভ এসছে। কাজে ওই যে ওয়েভের সময় কিন্তু অনেক বাচ্চাই ইনফেক্টেড হয়ে গেছে এবং অনেকেরই বাচ্চার মধ্যে ইমিউনিটি তৈরি হয়ে গেছে। কাজেই অনেকটাই আমাদের ভয় অনেকটাই কমেছে। তা সত্ত্বেও আমাদের কেয়ারফুল থাকতে হবে, কেননা কেয়ারফুল থাকা আমাদের সবসময় এটা মনে রাখতে হবে, কসাস থাকতে হবে। আমাদের মধ্যে কোনো ভয় থাকবে না, কিন্তু আমরা কসাস থাকবো। এই দুটো সবসময় মনে রাখতে হবে, কেননা আমরা কখনোই আমাদেরকে এমনভাবে এক্সপোজ করে দেবো না যাতে আমাদের একটা ভয় সঞ্চার হতে পারে। যে ওয়াইজ পার্সন হবে, যে বুদ্ধিমান হবে, সে সবসময় কিন্তু কেয়ারফুল থাকবে এবং কসাস থাকবে। সেই জন্য আমরা সবসময় কসাস থাকবো, তবে আমরা কোনো ভয় করব না। এবং আমরা ম্যাক্সিমাম আমরা সবসময় বলছি যে আপনারা প্রত্যেকেই যারা এখনও ভ্যাকসিন নেননি তারা ভ্যাকসিন নিয়ে নিন এবং ডিস্টেন্স মেনটেন করুন, কোভিড অ্যাপ্রোপ্রিয়েট বিহেভিয়ার ফলো করুন। এইগুলো করলে কিন্তু আমরা অনেকটাই ভালো থাকবো। এবং আমরা দেখতে পাচ্ছি যে এই থার্ড ওয়েভ, আমি বারবার আগেও আপনাদের বলেছিলাম যে আমার মনে হচ্ছে না থার্ড ওয়েভ আসবে, সেটাই দেখা যাচ্ছে আস্তে আস্তে। এখন কিন্তু খুব বেশি ইনফেকশন অতটা ছড়াচ্ছে না, একটু নিশ্চয়ই বাড়ছে, কিন্তু সেটা আগের বছরের তুলনায় অনেক কম। এবং এই যে করোনার আক্রান্তের সংখ্যা বাড়ছে, তো ডেফিনেট করে বাড়ছে, কারণ আমাদের একটা পুজো পার্বণ গেছে। এবং সব থেকে বড় করোনার ক্ষেত্রে বলা হয় শত্রু হচ্ছে তার এই মানে মানুষের করোনা হয়ে যাওয়ার জায়গা হচ্ছে গ্যাদারিং, এবং সেই গ্যাদারিং হলেই করোনার মাত্রাটা বাড়ছে। কিন্তু এখন যে মাত্রাটা দেখা যাচ্ছে করোনার, সেখানে রিস্ক ফ্যাক্টরটা কি অনেকটাই নেমেছে বলে মনে হচ্ছে? এখন রিস্ক ফ্যাক্টর অনেকটাই কমেছে, কেননা এখন আমরা দেখতে পাচ্ছি যে সিভিয়ারিটি অনেক কম, ম্যাক্সিমামই অ্যাসিমটোমেটিক পেশেন্ট আসছেন এবং সেটাও খুব কয়েকদিনের মধ্যেই ঠিক হয়ে যাচ্ছে। কাজে সিরিয়াস ইনফেকশন বা লাইফ থ্রেটনিং ইনফেকশন কিন্তু অনেক কম হচ্ছে এখন। আমি একটু বলি যে এই যে বহু দিন বাদে বাচ্চাদের আবার স্কুলে যাওয়া বা স্কুলে পরিবেশ পাওয়া, টিচার্সদের সঙ্গে মিট করা এবং বন্ধু বান্ধব, তার সঙ্গে সঙ্গে বাচ্চাদের একটা হ্যাবিট চলে আসে বাচ্চাদের সঙ্গে খাওয়া দাওয়া শেয়ার করা, যেহেতু যেটা ওরা 2 বছর আগে করে এসেছে। অবশ্যই ডেফিনিট করে স্কুল কর্তৃপক্ষ নির্দিষ্ট কোনো নিয়মাবলী রাখবে। তো সেই জায়গায় আমি বলবো যে ধরুন কোনো কারণে হয়তো দুটো বাচ্চাই বসে আছে, টিফিন শেয়ার করছে, শেয়ারিংয়ের ক্ষেত্রেও কি কোনোভাবে রোগ, জীবাণু, ভাইরাস, করোনা আসতে পারে? দেখুন, বা আরএসভির কথা যেহেতু আমরা যেটা বলি, যখনই একজন মানুষ খাওয়া দাওয়া করছেন তখন আরেকজন মানুষের সামনাসামনি না, একটু দূরেই। কেননা দেখা যাচ্ছে খাওয়ার সময় ধরুন অনেক সময় দেখা যাচ্ছে অনেক জায়গায় অনেকে ফুচকা খাচ্ছেন একসঙ্গে, সেখান থেকে ইনফেকশন ছড়াতে পারে। কাজে যখন বাচ্চারা খাওয়া দাওয়া করবে তখন তারা দূরে খাবে, এটা মনে রাখতে হবে। কেননা করোনা সবসময় মনে রাখতে হবে মানুষ থেকে মানুষই ছড়াচ্ছে। কাজে আমরা যদি একটু দূরে থাকি, যদি দূরে দূরে খেয়ে টিফিন করে বাচ্চারা, তাদের কিন্তু অতটা ভয় নেই, কিন্তু কাছাকাছি বসে খাওয়া চলবে না। বাড়িতে ফেরার পরে বাচ্চাদেরকে ধরুন স্কুল করছে বা কলেজ করছে, তারাও যথেষ্টই ছোট, বাড়ি ফেরার পরে গার্জেনদের এক্সট্রা কি প্রিকশনস নিতে হবে সেই সমস্ত বাচ্চা ব্যাক করার পর? বাড়ি ফেরার পরে বাচ্চাদেরকে ভালো করে সমস্ত কিছু হাতটা ওয়াশিং করা, হ্যান্ড ওয়াশিং করা, হাত পা ধুয়ে দেওয়া, জামা কাপড়গুলো একটা ডিটারজেন্টে ভিজিয়ে রাখা, এবং যদি এখন তো শীতকাল আস্তে আস্তে আসছে, যদি সম্ভব হয় একটু উষ্ণ গরম জলে যদি স্নান করানো যায় তাহলে ভালো। যদি স্নান পুরোটা নাও করানো যায়, অ্যাটলিস্ট পুরোটা স্পঞ্জিং করে দেওয়া যায়, তাহলে অনেকটা ইমপ্রুভমেন্ট হবে। এবং বাচ্চারা যেন কখনোই খালি পেটে যেন না থাকে, বাচ্চারা যেন টাইম টু টাইম খাওয়া দাওয়া ঠিকমতো করে, এবং বাচ্চারা যেন খেলাধুলো করে। এই খেলাধুলা করাটা এবং হাঁটাহাঁটি করাটা শুরু করতে হবে, এটা খুব আর্জেন্ট দরকার। কেননা এই যে বাচ্চারা খেলাধুলো একদম প্রায় বন্ধ করে দিয়েছে, বাচ্চারা বসে থাকছে, শুধু মোবাইল ঘাটাঘাটি করছে, তার ফলে কি হচ্ছে, বাচ্চাদের ওয়েট বেড়ে যাচ্ছে। সেই জন্য বাচ্চাদেরকে অ্যাক্টিভ হতে হবে, এনার্জেটিক হতে হবে এবং চেয়ারফুল হতে হবে, মনে করতে হবে কিছুই হয়নি। এবং এই যে রোগ, এই বিশেষ করে আমাদের শুধুমাত্র বাচ্চাদের নিয়ে চিন্তা নয়, বড়দের ক্ষেত্রেও আমাদের একটু বয়োজ্যেষ্ঠ যারা রয়েছেন তাদের ক্ষেত্রে একটা চিন্তা কাজ করে। এই যে রেসপিরেটরি সমস্যা, আরএসভির সমস্যার আলোচনা করছিলাম, আরএসভি কি শুধুই বাচ্চাদের হয় না আরএসভি ইন অ্যাডাল্ট যদি আমরা বলি সেটা আছে? আরএসভি কিন্তু ম্যাক্সিমামই বাচ্চাদের হয়, তবে কিছু কিছু অ্যাডাল্টের হতে পারে এটা। সেটা কি কোন এজেড, বেশ এজেড পারসন এরকম? হ্যাঁ, সেটা ধরুন দেখা যাচ্ছে যে এক্সট্রিমস অফ এজে সাধারণত বেশি হয়, বেশি এল্ডারলি পেশেন্ট পপুলেশনে দেখা গেছে এটা হতে পারে, মেনলি বাচ্চাদের এটাই হয় বেশি। আচ্ছা, একটু আমাদের কোনো বন্ধু রয়েছেন বলে। হ্যালো। হ্যালো, হ্যাঁ নমস্কার, কে বলছেন? নমস্কার, আমি বাঁকুড়া থেকে সঞ্জয় চ্যাটার্জি বলছি। হ্যাঁ বলুন দাদা, কি বলছেন? আমার বয়স 39। হ্যাঁ আমি 20 ফার্স্ট ডোজ নিয়েছি। হ্যাঁ। ফার্স্ট ডোজ নেওয়ার পরে 2 দিনের মাথায় আমার এই স্কোটামে ইনফেকশন হয়ে গেছে, স্কোটাম প্যানিস সমস্ত কিছু ফুলে গেছে।
এখন ব্যাঙ্গালোরেও দেখিয়েছি, মানে চেন্নাই অ্যাপোলোকেও দেখিয়ে এলাম। এখন ইনফেকশন হয়ে গেছে, ফুলে গেছে। এখন কোথার থেকে হয়েছে কেউ কিছু বুঝতে পারছে না। তো ভ্যাকসিনের এফেক্ট কতখানি এটার সাথে জড়িত আছে? ফার্স্ট ডোজ নেওয়ার পর বললেন না, শুনতে বয়স 39। ঠিক আছে, শুনতে দেখুন, থাকুন। আপনার এটা না একটা বেসিক্যালি যে সমস্যাটা যেটা হয়েছে সেই জন্য আপনাকে যা ইনফেকশনটা কোত্থেকে আসলো সেটা অ্যানালিসিস করে দেখতে হবে। সাধারণত আমরা যে এত বছর ধরে দেখছি যে ভ্যাকসিনেশন হচ্ছে, কারোর সেরকম কোনো সমস্যা হয়নি, কোনো সেরকম অতটা ইনফেকশনও কিছু হয়নি। হতে পারে আপনার একটা কোইন্সিডেন্টাল একসঙ্গে ওখানে একটা ইনফেকশন হয়েছে, তার দুদিন আগে আপনি ভ্যাকসিনও নিয়েছেন, এটা কোইন্সিডেন্টাল হতে পারে। যাই হোক, আপনি ডাক্তারবাবুর সঙ্গে যোগাযোগ করুন, আশেপাশে আপনার নিয়ারেস্ট যে ডাক্তারবাবু আছেন, দরকার হলে উনি রিপোর্ট করবেন। এটা অ্যাকচুয়ালি আমাদের যে কোনো প্রবলেম হলেই এটা নিয়ম হচ্ছে যে ভ্যাকসিনেশনের সময়, ভ্যাকসিনেশন নেওয়ার পরে যদি কোনো প্রবলেম হয় তাহলে রিপোর্ট করতে হয়, সেটা এনলিস্টেড হয় এবং সেটা নিয়ে অ্যানালিসিস হয়, সেটা আপনি করুন। আর আপাতত কোনো সার্জিক্যাল আপনি ডাক্তারবাবুকে দেখিয়ে ওই ইনফেকশনটার জন্য আপনি অ্যান্টিবায়োটিক থেকে আরম্ভ করে যা যা ওষুধ লাগে সেটা আপনি খান, আশা করি আপনি ভালো হয়ে যাবেন। এই যে রেসপিরেটরি প্রবলেমের কথা আলোচনা করছিলাম, যাদের হয়তো ধরুন এটা একটা পার্টিকুলার সমস্যা, তো সেই জায়গায় দাঁড়িয়ে তাদের একটা টেনশন তো থেকেই যাচ্ছে, তাদের এবং তাদের পরিবারের সদস্যদের। তো এই ধরনের পেশেন্টদের আপনি একটা কথা বললেন যে, আমিও বলছিলাম আপনার কথা নিয়েই, যে ভ্যাকসিনের সঙ্গে অন্যান্য মেডিকেশনে কোনো কনফ্লিক্ট নেই। তো যারা রেসপিরেটরি প্রবলেমে প্রথম থেকে ভুগছেন তারা কি করবেন? যারা ধরুন সাপোজ অ্যাজমা আছে, ধরুন অ্যাজমা, যে সমস্ত বাচ্চার অ্যাজমা ইনহেলার নেন তারা কিন্তু ইনহেলার রেগুলার নিয়ে যাবেন, ইনহেলেশন থেরাপি কন্টিনিউ করে যাবেন। যাই ধরুন ইনহেলেশন থেরাপির সঙ্গে সঙ্গে অন্য কোনো ট্যাবলেট চলছে, সেই ট্যাবলেটও খেয়ে যাবেন। হ্যাঁ, তার সঙ্গে সঙ্গে যখন ভ্যাকসিনেশন অ্যাপ্রুভড হবে তখন ভ্যাকসিনেশনও নিয়ে নেবেন। আর এমনিতেই রেগুলার বেসিসে যদি হাঁটাচলা করা, খাওয়া দাওয়া কম করে করা, যদি ব্যায়াম প্রাণায়াম করা হয়, তাহলে আস্তে আস্তে বডি ইমিউনিটি আস্তে আস্তে অনেক স্ট্রং হয়ে যাবে। আর বিশেষ করে এই যে হার্টের সমস্যা যাদের ভোগে, আমি গতদিনও বলছিলাম আমরা সব নিয়ে আজকে আলোচনা করব বলেছি, তো হার্টের সমস্যা যারা ভোগে, একদম গোড়ার দিকে কি সমস্যা তারা প্রথমে ফেস করে, একদম গোড়ার দিকে যার হয়তো মানে হার্ট অ্যাটাক হওয়ার আগের মুহূর্তটা আমি বলছি, কি তারা কি বেসিক সমস্যা? দেখুন, ফার্স্টে কী করে বুঝবেন যে তার হার্টের সমস্যা হয়েছে? ধরুন কারোর ব্লাড প্রেশার আছে বা কারোর ডায়াবেটিস আছে, ওনার হয়তো দেখা গেলে একটু হাঁটলে উনি হাঁপিয়ে যাচ্ছেন, বা একটু হাঁটলে হয়তো বুকে ব্যথা করছে, হয়তো সিঁড়ি দিয়ে উঠলেই বুকে ব্যথা করছে, উনি যখন একটুখানি ওয়েট করে যাচ্ছেন। এই যে একটু হাঁটাচলা করলেই হাঁপিয়ে যাওয়া বা বুকে ব্যথা করা, সেই ব্যথাটা হয়তো হাতের দিকে চলে আসছে বা ডান হাতে চলে আসছে বা চোয়াল এখানে চলে আসছে, এটাকে আমরা বলি অ্যানজাইনা পেক্টোরিস। অ্যানজাইনা মানে হচ্ছে আমাদের যে হার্টের যে শিরাগুলো আছে সেই শিরাগুলো কোলেস্টেরল জমে সরু হয়ে গেছে, ঠিকমতো ব্লাড সাপ্লাই হচ্ছে না, তার ফলে একটা ব্যথা হচ্ছে। তখন তাদেরকে আমরা বলি আপনারা এই ওষুধপত্র খান, আপনারা রেগুলার এক্সারসাইজ করুন, আপনারা রেগুলার ডায়াবেটিসটা কন্ট্রোলে রাখুন, প্রেশারটা কন্ট্রোলে রাখুন। এটা করতে পারলেই আস্তে আস্তে দেখা যাচ্ছে অনেকটাই ইমপ্রুভমেন্ট হয়ে যায়। এটা যদি না করা হয়, যদি কেউ নেগলেক্ট করলেন, ঠিকমতো ওষুধপত্র খেলেন না, ডায়াবেটিসটা ঠিকমতো কন্ট্রোল করলেন না, হাইপার টেনশনটা কন্ট্রোল করলেন না, তাদেরই ক্ষেত্রে দেখা গেছে হয়তো দেখা গেল হার্ট অ্যাটাক করে গেল বা একটা স্ট্রোক হয়ে গেল, এই প্রবলেমগুলো হয়। ঠিকমতো যদি কন্ট্রোলে থাকা যায় তাহলে কিন্তু এই যে ডিজিজগুলো, প্রেশার, সুগার বা কোলেস্টেরলের সমস্যা, এগুলো সবই কন্ট্রোলে রাখা যায়। এটা পুরোটাই নির্ভর করছে আপনার উপর, সেই জন্য আপনাকে করতে হবে, সবসময় কনসাস হতে হবে এবং আপনাকে চেষ্টা করে যেতে হবে যাতে আপনি ভালো থাকেন। খাওয়া দাওয়ার অভ্যেসের উপরেও কি এটা নির্ভর করতে পারে, মানে হার্ট অ্যাটাক হওয়া বা তার খাওয়া দাওয়াটা lifestyle? খুব ইম্পর্টেন্ট। আমাদের মনে রাখতে হবে যে আমরা সবসময় ব্যালেন্স ডায়েট খাবো। ব্যালেন্স ডায়েট মানে আমরা কার্বোহাইড্রেট, ফ্যাট, প্রোটিন ঠিকমতো খাবো, ভেজিটেবলস খাবো, ফ্রুটস খাবো যতটা পারা যায়, যতটা সম্ভব, এবং আমরা অ্যাভয়েড করবো জাঙ্ক ফুড। আমরা বিভিন্ন কোল্ড ড্রিঙ্কস অ্যাভয়েড করব, আমরা স্মোকিং, অ্যালকোহল এগুলো অ্যাভয়েড করব। যত কিছু মনে রাখতে হবে যে হেলদি ফ্রুটস, হেলদি ডায়েট, হেলদি ভেজিটেবলস এগুলো আমরা সবসময় ফলো করব, জাঙ্ক ফুড অ্যাভয়েড করব, লেট নাইট খাওয়া, ইরেগুলার টাইমে খাওয়া এগুলো অ্যাভয়েড করব। সব কিছুই আমরা যদি টাইম মতো খাওয়া দাওয়া করি, টাইম মতো সব কিছু করি, তাহলে কিন্তু আমরা সবসময় ভালো থাকবো। সময়ে সময়ে কাজ করা এবং মেনটেন করাটা সব থেকে বড় বিষয় শরীর সুস্থতার ক্ষেত্রে। এনিওয়ে, আপনারা অবশ্যই আজকে আমাদের সামগ্রিকভাবে আলোচনা আমরা করার চেষ্টা করছি সমস্ত রোগ নেই, যেহেতু আমরা শুরু করেছি করোনা নিয়ে, তো করোনা সংক্রান্ত তো প্রশ্ন আছে, অন্যান্য রোগে আক্রান্তরাও কিন্তু ফোন করতে পারেন। আমি যাবো ডক্টর সরকারের কাছে, যে নর্মালি কী ধরনের পেশেন্ট এখন এই অবস্থানে বেশি পেশেন্ট দেখছেন, কারণ আপনি রোজ পেশেন্টকে হ্যান্ডলিং করেন। দেখুন, এমনিতে এখন ধরুন আমরা যেটা দেখছি সেটা হচ্ছে ধরুন ডায়াবেটিসের পেশেন্ট, ব্লাড প্রেশারের পেশেন্ট, ক্রনিক কিডনি ডিজিজ, স্ট্রোক, হ্যাঁ, এই ধরনের সমস্ত ধরনের পেশেন্টই আমাদের কাছে আসেন। কাজে এখন খুব বেশি জ্বরের পেশেন্ট আমরা এখন পাচ্ছি না।
আগের বছর ধরুন আমরা অনেক পেশেন্ট পেয়েছিলাম, জ্বরের পেশেন্ট প্রচুর পাচ্ছিলাম, করোনা পজিটিভ আসছিল, সেরকম পেশেন্ট আমরা খুব কম পাচ্ছি এখন। এবং যাদেরও হচ্ছে তাদের হয়তো দেখা গেল হয়তো নেগেটিভ আসছে, কয়েকদিনের মধ্যে ঠিক হয়ে যাচ্ছে। এখন কিন্তু ম্যাক্সিমাম অনেকেই ভালো থাকছেন। তবে এই ভালো রাখাটা আমাদের বজায় রাখতে হবে, আমাদের রেগুলার বেসিসে হেলথ চেক আপ করে, আমাদের ভ্যাকসিনেশন টাইম মতো নিয়ে, আমাদের খাওয়া দাওয়া ঠিকমতো করা, হাঁটাচলা করা এবং মনের আনন্দে থাকা। এই মনটাকে সবসময় চাঙ্গা রাখতে হবে যে আমি ভালো আছি, আমার কোনো অসুবিধা নেই। আমি একটু আরেকবার আরএসভির জায়গায় আমার একটা প্রশ্ন আমার মনে হলো এখন আপনি আলোচনা করতে করতে, যে বলা হচ্ছে যে যারা মানে এক্সপেক্টেড ওমেন রয়েছে তাদেরকে বিশেষ করে টেস্ট করা হচ্ছে ইনফ্লুয়েঞ্জা জাতীয় কোনো রোগ আছে কি না, যাতে বাচ্চাদের মধ্যে কোনো সেটার প্রভাব বিস্তার না করে। এইটা মানে আরএসভির ক্ষেত্রেই তারা বলছেন, কিছু চিকিৎসক বলছেন। তো এইটা তো সায়েন্টিফিক রিজন কী থাকতে পারে, মানে কতটা সেফ থাকবে বাচ্চা যদি প্রেগনেন্ট ওমেনকে কেয়ার করা হয়? দেখুন, আমাদের প্রেগনেন্সি হচ্ছে সবসময় মনে রাখতে হবে প্রেগনেন্ট ওমেনদের যাতে কোনো চট করে যাতে কোনো ইনফেকশন না হয়। কারণ আমরা প্রেগনেন্সিতে আমরা সব ওষুধ দিতে পারি না, সব অ্যান্টিবায়োটিক্স আমরা দিতে পারি না। সেই জন্য প্রেগনেন্ট উইমেনদের সবসময় একটু সাবধানে থাকতে হবে। তাদের ধরুন কারো যদি বাড়িতে কারো জ্বর যদি হয়ে থাকে, ওনাকে একটু আইসোলেটেড রাখতে হবে। এমনিতে আমরা সবসময় বলি যাদের জ্বর হয়েছে তারা সবসময় 2 সপ্তাহ এখন আইসোলেশনে থাকবেন। কেননা মনে রাখতে হবে যে প্রত্যেকটা জ্বরই করোনা আনটিল প্রুভড আদারওয়াইজ। সেই জন্য ওনাদেরকে একটু সাবধানে থাকতে হবে যাতে ইনফেকশন যাতে কারোর মধ্যে না ছড়ায়, এবং সবসময় হেলদি ডায়েট ফলো করতে হবে, এক্সারসাইজ করতে হবে। এটা করলেই অনেকটা ভালো থাকবে। অবশ্যই। যাদের একটি ডায়াবেটিস পেশেন্টদের কথা বললেন যে যাদের এই রোগটা মারাত্মক আকার ধারণ করে ফেলে অনেক পরে, আগে তো বুঝতেই পারা যায় না যে আমি ডায়াবেটিক পেশেন্ট। আমি আসবো। হ্যালো। হ্যালো, হ্যাঁ নমস্কার, কে বলছেন? নমস্কার। আমি বাগনান থেকে প্রশান্ত সামন্ত বলছি। আমার বয়স 74। বলুন। আমি ডাক্তারবাবুর সাথে একটু কথা বলতে চাই। আছেন? যে আমি হচ্ছি মানে হার্ট পেশেন্ট, আমার ভালভের সমস্যা আছে। তো আমি কার্ডিওলজিস্টকে দেখেছিলাম 2.5 বছর আগে। উনি বলেছিলেন ভালভ রিপ্লেসমেন্ট করতে হবে। আচ্ছা, এবার তারপরই করোনা ডিক্লেয়ার হয়ে গেল, ডাক্তারবাবুর সাথে আর যোগাযোগ করতে পারিনি। আমি মোটামুটি সেই কার্ডিওলজিস্টের ওষুধই খেয়ে যাচ্ছি। এখন এই ডাক্তারবাবুর নিয়মিত অনুষ্ঠান আমি দেখি, ওনার অনুষ্ঠান দেখে আমি মনে জোর পাই। উনি ব্যায়াম করতে বলেন, প্রাণায়াম করতে বলেন। সেই জন্যে আমি ওই অভ্যাসগুলো করে যাচ্ছি, এবং আমার আর কী কী করার দরকার আমি সেটা জানতে চাই ডাক্তারবাবুর সাথে। শুনতে থাকুন। আপনি একটা কমপ্লিট ব্লাড কাউন্ট করবেন, প্লাজমা গ্লুকোজ চেক করবেন, লিভার ফাংশন টেস্ট, ক্রিয়াটিনিন, সোডিয়াম, পটাশিয়াম, এক্সরে, ইসিজি, ইকোকার্ডিওগ্রাফি। এইগুলো করলে কি হবে, আপনার একটা স্ক্রিনিং হয়ে যাবে, লিপিড প্রোফাইল। এগুলো করলে একটা স্ক্রিনিং হয়ে যাবে। আপনি রেগুলার বেসিসে যেভাবে আপনি হাঁটাচলা করছেন, প্রাণায়াম করছেন, এগুলো করে যান। এবং যদি আপনার কোনো শ্বাসকষ্ট হয় বা কোনো প্রবলেম হয়, তাহলে আপনি সরকারি হসপিটালে এসে আপনি কোনো কার্ডিওলজি ডিপার্টমেন্টে দেখান। ডাক্তারবাবুদের চেক আপ করে বলতে হবে যে এখন ভালভ রিপ্লেসমেন্ট করতে হবে কি হবে না, কী অবস্থায় আছে আপনার, তাহলে বোঝা যাবে। আশা করি আমার যেটা শুনে মনে হলো আপনি ভালোই আছেন। এখনই মনে হচ্ছে না ভালভ রিপ্লেসমেন্ট আপনাকে করতে হবে। আপনি ওষুধপত্রগুলো খেয়ে যান এবং হাঁটাচলা করে যান, এবং যেভাবে ফলো করছেন সেটা করে যান। যেটা বলছিলাম যে ডায়াবেটিক পেশেন্ট যারা রয়েছে তাদের প্রথম তো হাই সুগার হয়, এবং সুগার ধরা পড়ে তার অনেক পরে। এইটা কেন হয়, মানে এর কোনো পার্টিকুলার সিমটম নেই কেন যে আমার সুগার হয়েছে, আমার এই সিমটমস, তা কেন নেই? দেখুন, অনেকের হয় কি, যেরকম ব্লাড প্রেশার অনেক সময় চেক না করলে ধরা পড়ে না, হয়তো খুব হাই ব্লাড প্রেশার হয়ে যাচ্ছে, কোনো তার সিমটম কিছু নেই। সেরকম ডায়াবেটিসের ক্ষেত্রেও তাই, একটা বহু বছর হয়তো কোনো কিছু ধরাই পড়লো না, তারপর দেখা গেল তার অনেক ফোড়া হচ্ছে, কোথাও হয়তো ধরুন করে ইনফেকশন বারবার হচ্ছে, বা ধরুন তার দেখা গেল ওয়েট কমে যাচ্ছে বা ওয়েট খুব বেড়ে যাচ্ছে। অ্যালার্জিও কি হতে পারে? হতে পারে, হ্যাঁ। এবং তার দেখা গেল রুটিন স্ক্রিনিংয়ে দেখা গেলো তার হাই ডায়াবেটিস ধরা পড়েছে। তখন তার দেখা গেলো তার কিডনি এফেক্ট করে গেছে, তার চোখ ইনভলভমেন্ট হয়ে গেছে, এগুলো প্রবলেমটা হয়ে গেছে। সেই জন্য নিয়ম হচ্ছে যে কিছুদিন পর প্রত্যেক সুস্থ মানুষকেই একবার স্ক্রিন করে দেখে নেওয়া যে তার প্রেশার কেমন আছে, তার সুগার কেমন আছে। তাহলে হচ্ছে কি আর্লিয়েস্ট জিনিসটা ধরা পড়বে, এবং আর্লিয়েস্ট যদি ওষুধটা ধরা পড়ে তাহলে সেই চিকিৎসাটা শুরু হয়ে যাবে। সেই জন্যই আমি সবসময় আপনাদেরকে বলছি আপনারা বছরে একবার অ্যাটলিস্ট স্ক্রিন করে নেবেন। যারা নর্মাল আছেন তারাও স্ক্রিন করে দেখে নেবেন তার অন্যান্য কোনো অ্যাবনর্মালিটি আছে কিনা। অবশ্যই তাই। এবং এই যে ডায়াবেটিসকে মানে হাই প্রেশার সুগারকে অনেক সময় অনেকে কন্ট্রোল করার চেষ্টা করেন, বা অনেকে কন্ট্রোলই করলো না, চলতে থাকলো। এটা আরও অন্যান্য কি রোগকে ওয়েলকাম জানাতে পারে? ডায়াবেটিস থেকে যেটা হয়, মাথা থেকে পা পর্যন্ত সব ইনভলভমেন্ট হতে পারে। আমরা যেটা ম্যাক্সিমাম দেখি সেটা হচ্ছে কিডনি ড্যামেজ হয়ে যায়, তার সঙ্গে সঙ্গে চোখে নষ্ট হয়ে যায়। হঠাৎ দেখা গেলো তার একটা চোখে একটা হয়তো হেমারেজ হয়ে গেল, বা চোখের একটা রেটিনার সমস্যা হয়ে গেল, ডায়াবেটিক রেটিনোপ্যাথি যেটাকে বলা হয়।
অনেক সময় দেখা যায় পায়ে হয়তো কোনো একটা ইনফেকশন হয়েছে, সেখান থেকে উনি হয়তো অত কেয়ার করলেন না, সেখান থেকে আস্তে আস্তে একটা ইনফেকশনটা বড় হয়ে গিয়ে একটা গ্যাংগ্রিন হয়ে গেল, পাটা হয়তো কেটে বাদ দিতে হলো। ঠিক আছে, এরকমভাবে হার্ট অ্যাটাক করতে পারে, স্ট্রোক হতে পারে, অনেক রকম সমস্যা ডায়াবেটিসে নিয়ে আসতে পারে। সেই জন্য ডায়াবেটিসটাকে যদি আমরা কন্ট্রোলে রাখি, আমরা যদি ব্লাড প্রেশারটাকে কন্ট্রোলে রাখি, তাহলে কিন্তু আমরা খুব ভালো থাকবো। এটা সবসময় খেয়াল রাখতে হবে। এই দুটো মেজর একটা আমাদের কিলার, এই দুটোকে সবসময় খেয়াল রাখতে হবে এবং মাঝে মধ্যে চেক করাতে হবে এবং কন্ট্রোলে রাখতে হবে। সিকেডি পেশেন্ট যারা রয়েছেন, এখনও যারা এই রোগে ভুগছে, এখন অনেকেই রয়েছেন সিকেডি পেশেন্ট, তাদের কি সমস্যা হয় নর্মালি? ক্রনিক কিডনি ডিজিজ একটা ইম্পর্টেন্ট কারণ হচ্ছে ডায়াবেটিস। ডায়াবেটিস যদি ঠিকমতো কন্ট্রোল না করা হয়, তাহলে পরবর্তীকালে ক্রনিক কিডনি ডিজিজ হতে পারে। কীভাবে বুঝবেন ক্রনিক কিডনি ডিজিজ হয়েছে? যদি দেখা যায় যে কারো ধরুন এটা ইউরিনটা কমে যাচ্ছে, হ্যাঁ, হয়তো গা হাত পা ফুলে যাচ্ছে, গা বমি বমি লাগছে, খেতে পারছেন না, কোনো শরীর হয়তো চুলকাচ্ছে বিভিন্ন জায়গাতে, তখনই দেখা গেল হয়তো তার ব্লাড প্রেশারটা খুব হাই ধরা পড়লো, ক্রিয়াটিনিনটা খুব হাই ধরা পড়লো, এবং তার দেখা গেল এমন একটা ক্রিয়াটিনিন হাই হয়ে গেছে, তখন হয়তো ডায়ালিসিস করতে হবে। এই পর্যায়ে যাওয়ার আগেই সেই জন্যই সবসময় চেক করাতে হবে প্রত্যেক বছরই মানুষের ক্রিয়াটিনিন কত আছে, সুগার কত আছে। তা না হলে কি হঠাৎ এরকম একটা ক্রনিক কিডনি ডিজিজ থেকে রেনাল ফেলিয়ার হতে পারে, তখন হয়তো সেটাকে আমরা বলি এন্ড স্টেজ রেনাল ডিজিজ। তখন কোনো রাস্তা থাকে না, একমাত্র রাস্তা হচ্ছে ডায়ালিসিস করে যাওয়া সারা জীবন, অথবা রেনাল ট্রান্সপ্ল্যান্ট। সেই জন্য এই পরিস্থিতিতে পৌঁছবার আগে থেকেই কিন্তু আমরা যদি কন্ট্রোলে রাখি এবং স্ক্রিন করতে থাকি, তাহলে কিন্তু অনেক আমাদের এই প্রবলেম থেকে আমরা এড়াতে পারি। অনেক সময় আমাদের এমনি নর্মালি পেটের সমস্যা তো হয়েই থাকে, এবং সেখান থেকে অনেক মাত্রাতিরিক্ত জায়গা পৌঁছে গেল, হয়তো আমরা বুঝতে পারলাম না যে সেটা একেবারে মানে নর্মাল লাইফ হ্যাম্পার হলো। সেগুলো বেসিক হয় কিসের জন্য? এমনি তো নিশ্চয়ই পেটের সমস্যা নেই, মানে যেটা স্টমাক এক হচ্ছে। দেখুন, আমাদের এই যে মেন প্রবলেমটা মনে রাখতে হবে যে আমাদের একটা গাট মাইক্রোবায়োটা, আমাদের শরীরের মধ্যে, পেটের মধ্যে যে পরিমাণ অর্গানিজম আছে, ধরুন ব্যাকটেরিয়া আছে, তার টোটাল সংখ্যা কিন্তু আমাদের শরীরের যে সেল আছে কোষ, তার থেকে বেশি। কাজে এই যে গাট মাইক্রোবায়োটা, হেলদি মাইক্রোবায়োটা, এটা খুব ইম্পর্টেন্ট। আমরা যদি রেগুলার বেসিসে ঠিকমতো খাওয়া দাওয়া করি, রেগুলার ধরুন ঘরে পাতা টক দই যদি আমরা খাই, তাহলে কী হচ্ছে, আমাদের গাট মাইক্রোবায়োটা ঠিক থাকে, নর্মাল একটা ব্যালেন্স থাকে। যখনই এটা ইমব্যালেন্স হয়ে যায়, তখনই দেখা গেছে তার ওবেসিটি, তার ডায়াবেটিস, তার হাইপারটেনশন, তার অ্যাসিডিটি, বিভিন্ন রকম প্রবলেম হয়। সেই জন্য গাট মাইক্রোবায়োটাকে ঠিকঠাক রাখতে হবে, রেগুলার ঠিকমতো খাওয়া দাওয়া করে। তা না হলে কারোর অ্যাসিডিটি হতে পারে, তার ওয়েট বেড়ে গেলে ওবেসিটি হতে পারে, তার হয়তো দেখা গেল তার আইবিএস হতে পারে, বা অন্যান্য অনেক রোগ হতে পারে। সেই জন্যই এই জিনিসটাকে খেয়াল রাখতে হবে, আমরা কী খাচ্ছি, কখন খাচ্ছি, সব জিনিসটাই খেয়াল রাখতে হবে। জাঙ্ক ফুডটা অ্যাভয়েড করতে হবে, এটা খেয়াল রাখতে হবে। আইবিএস মানে কি, এই যে রোগটা কি কনস্টিপেশন থেকে আসে, না মানে না রেগুলার একটা সমস্যার থেকেই আসে? তার আইবিএস কী করে বুঝবেন? ইরিটেবল বাওয়েল সিনড্রোম, শর্ট ফর্মে হচ্ছে আইবিএস। এই আইবিএস একটা হচ্ছে কনস্টিপেশন প্রিডমিনেন্ট হতে পারে, ডায়রিয়া হতে পারে, মিক্সড হতে পারে, ঠিক আছে? তার মানে কারো দেখা যাচ্ছে মাঝে মধ্যেই হয়তো দেখা গেল শুধুমাত্রই কনস্টিপেশন ভুগছেন উনি, বা কারো মাঝে মধ্যে হয়তো শুধু শুধু ডায়রিয়া হয়ে যাচ্ছে। এই যে কনস্টিপেশন হতে পারে বা ডায়রিয়া হতে পারে, বা দুটোই মিক্সড হতে পারে, এটা বেসিক্যালি একটা সাইকোসোমাটিক ডিজিজ। সাইকোসোমাটিক মানে কি? এটা মনের, ধরুন তাদের দেখবেন খুব অ্যাংজাইটি হচ্ছে, তাদের যখন তখন তার অ্যাংজাইটি হচ্ছে, অ্যাংজাইটিতে ভুগছেন, পেটে সমস্যা হচ্ছে। তার মানে আমরা যদি মনটাকে খুব শান্ত রাখি, এই ব্রেন গাট অ্যাক্সিস, যখনই আমাদের মনটা শান্ত থাকবে, তখনই আমাদের দেখবে ব্রেনটাও ঠিক থাকছে, ঠিক আছে? ব্রেনটা ঠিক থাকছে এবং আমাদের পেটটাও ঠিক থাকছে। সেই জন্য আইবিএসের প্রবলেম তাদের অনেক কম হবে। যাদের আইবিএস প্রবলেম হচ্ছে তাদের কিন্তু কিওর করা খুব মুশকিল, যতক্ষণ না পর্যন্ত ওনারা রেগুলার বেসিসে একটা প্রাণায়াম করছেন, একটা রেগুলার ডিসিপ্লিন লাইফস্টাইল ফলো করছেন। একদম আসছে আমরা। হ্যালো, হ্যালো, হ্যাঁ নমস্কার, কে বলছেন? আমি বিশাখা দাস, উত্তর দিনাজপুর থেকে বলছি। কে বলছেন? বিশাখা দাস। বলুন, কি প্রশ্ন? আমার নাতনিটার সম্বন্ধে আমি কিছু জানতে চাই। হ্যাঁ বলুন বলুন। তো 8 বছর বয়স, কিন্তু এমনি ঠিক আছে, খাওয়া দাওয়া নিয়ে খুব প্রবলেম, খেতে চায় না কিছু, ভাত তো মুখেই দিতে চায় না, বুঝতে পেরেছি। এটাই প্রবলেম। শুনতে থাকুন। এই যে বাচ্চারা না, অনেক বাচ্চারা দেখবেন খেতে চায় না, যেরকম আপনি বললেন, এটা কিন্তু শুরু করতে হবে একদম ছোটোবেলা থেকে। যখনই বাচ্চার বয়স 6 মাসের বেশি হয়ে গেল, তখনই আস্তে আস্তে তাকে সমস্ত খাবার তাকে দিতে হবে, অল্প অল্প করে দিতে হবে। এই খাবারটা একটা অভ্যাস করাতে হবে, তাহলে দেখবেন আর সমস্যাটা হচ্ছে না।
এখন যে বাচ্চা খেতে চাইছেন তাকে জোর করবেন না, জোর করে কিছু খাওয়াবেন না, যখন খিদে পাবে অটোমেটিক্যালি খাবে। বাচ্চাকে এক্সারসাইজ করতে বলুন, আপনারা হাঁটাচলা করুন, বাচ্চাকে নিয়ে হাঁটুন, দেখবেন আস্তে আস্তে খাওয়া শুরু হবে। এবং একজন পেডিয়াট্রিশিয়ান কাউকে দেখিয়ে নিন, বা ডাক্তারবাবু, বাচ্চাদের ডাক্তারবাবু আপনাদের ঠিক পরামর্শ দিয়ে দেবেন এবং কী করতে হবে বলে দেবেন। রাইট। আপনাদের আবারও বলি যে যারা বিভিন্ন সমস্যায় ভুগছেন তারা অবশ্যই তো ফোন করছেনও আমাদের, আজকে যেমন ফোন পাচ্ছি আমরা আপনাদের সমস্যা নিয়ে, তেমনি পরিবারে এমন যদি কোনো ক্রিটিক্যাল ডিজিজ থাকে, যেহেতু ডক্টর সরকার আমাদের সঙ্গে থাকেন, তো সেক্ষেত্রেও কিন্তু আপনারা প্রশ্ন করতে পারেন। আমি একটু বলি ডক্টর সরকার, সেটা হচ্ছে যে এই যে আমাদের ডায়াবেটিস বা সিকেডির প্রবলেম হলো ইত্যাদি ইত্যাদি, এর মধ্যে দিয়ে আমাদের নতুন উপসর্গ আমরা দেখেছি যে নার্ভের সমস্যা, নতুন ঠিক বলবো না, নার্ভের সমস্যা যাদের হয় নর্মালি, তাদের নর্মাল লাইফ তারা লিড করতে পারে না, তারা ওঠা বসা করতে পারে না কোনো কারণে, গ্রিপ করতে পারে না, অনেক সময় অনেকে হাতের সমস্যা তৈরি, অনেকে ভাবে যে অর্থোপেডিক কোনো প্রবলেম রয়েছে, কিন্তু তা নয়, নার্ভের সমস্যা। এটাও কি কোনোভাবে আমাদের লাইফস্টাইলের জন্য দায়ী হতে পারে? দেখুন, নার্ভের সমস্যা অনেক রকম হতে পারে। তো নার্ভের সমস্যাগুলো ফার্স্টেই ডিফাইন করতে হবে যে কী প্রবলেম। ধরুন অনেকে বয়স্ক মানুষ দেখা গেল ওনার হাঁটাটা স্লো হয়ে যাচ্ছে, হাঁটতে বেশি পারছেন না, উনি বেশি টার্ন করতে পারছেন না, ওনার মুভমেন্টটা খুব স্লো হয়ে গেছে, হাতটা কাঁপতে শুরু করেছে, এরকম যদি কোনো কিছু হয় তাহলে সন্দেহ করতে হয়তো পার্কিনসনিজম হয়েছে। এই পার্কিনসনিজম কিন্তু একটা লাইফ লং রোগ, এটা সারা জীবন ধরেই থাকবে। এবং পার্কিনসনিজম পেশেন্টকে আমরা খুব ওষুধটা যেটা শুরু করি সেটা আস্তে আস্তে শুরু করি, কেননা এই ওষুধ একবার তো ওষুধ তো সারা জীবন খেয়ে যেতে হবে, সেই জন্য এমনভাবে ওষুধ আমরা সিলেক্ট করি এবং ডোজ দিই যাতে নাকি সেটা অনেক দিন পর্যন্ত উনি ভালো থাকেন। এছাড়াও দেখবেন অনেকের হয়তো হাত পা জ্বালা করছে, বিভিন্ন জায়গায় জ্বালা করছে, হতে পারে একটা পেরিফেরাল নিউরোপ্যাথি হয়েছে, ডায়াবেটিসকে একটা কমপ্লিকেশন পেরিফেরাল নিউরোপ্যাথি বলে। বা অনেকে দেখবেন হয়তো অনেক সময় মৃগী টাইপের, খিচুড়ি টাইপের হচ্ছে, এপিলেপসি যেটাকে বলে। এরকম নার্ভের বিভিন্ন রকম সমস্যা হতে পারে। কারণ ধরুন হয়তো শুধুমাত্র তো সাইকোলজিক্যাল সমস্যা, অ্যাংজাইটিতে ভুগছেন, এবং হয়তো ওনার হয়তো কেউ কেউ দেখবেন হয়তো ভুলে যাচ্ছেন, মেমোরি ইম্পেয়ারমেন্ট হচ্ছে, অ্যালজাইমার্স ডিজিজ বা ডিমেনশিয়া হতে পারে। সেই জন্য আমরা ফার্স্টেই পুরো কমপ্লিট হিস্ট্রি নিয়ে দেখি তার কী প্রবলেম হচ্ছে, কবে থেকে হচ্ছে, তারপরে এক্সামিনেশন করি, তারপরে এক্সামিনেশনের পরে কিছু কিছু ইনভেস্টিগেশন করে সেটা কনফার্ম করা হয় এবং সেই অনুযায়ী ওষুধ দেওয়া হয়। আর এই যে আমাদের টোটাল যে প্রসিডিওরটা, নর্মালি আমাদের তো একদিনে এই সমস্ত সমস্যাগুলো আসে না, ওটা কারণ আমাদের দীর্ঘ বছর ধরে আমরা ভুগতে ভুগতে একটা মাত্রাতিরিক্ত জায়গায় পৌঁছয়। এই যে করোনা প্রসঙ্গ আমরা আলোচনা করছিলাম, ডায়েটের কথা আমরা বলছি, তো অনেকের তো ইনডাইজেশনের অ্যাকিউট সমস্যা রয়েছে, তারা অনেক কিছুই খেতে পারে না, ফলে তাদের ক্ষেত্রে একটা আলাদা রেস্ট্রিকশন তৈরি হয়ে থাকে। তারা এই মোমেন্টে কি করবে? যাদের খুব বেশি ইনডাইজেশন আছে তারা কি করবেন, তারা অল্প অল্প করে খাওয়া শুরু করবেন, একসঙ্গে বেশি না খেয়ে। সকালবেলা ঘুম থেকে উঠেই আপনি উষ্ণ গরম জল খেয়ে নিলেন 1 লিটার, আস্তে আস্তে খেয়ে নিলেন। তারপরে আপনি অল্প করে ব্রেকফাস্ট কিছু করলেন। আপনি অল্প অল্প করে, একসঙ্গে বেশি না খেয়ে অল্প অল্প করে খাবেন এবং আপনার যেটা সহ্য হয় সেটাই খাবেন। ধরুন কারো দেখা যাচ্ছে হয়তো রুটি সহ্য হচ্ছে না, তখন আর রুটিটা বাদ দিন। অনেক সময় অনেকে গ্লুটেন অ্যালার্জি থাকতে পারে, সেই জন্য তারা অল্প করে ভাতই খাবেন। ডায়াবেটিক পেশেন্টদেরকে আমি বলি ভাত বা রুটির মধ্যে কোনো পার্থক্য কিছু নেই, যেটা আপনি অল্প অল্প করে খেতে পারবেন, কোনো অসুবিধা নেই। ওয়েটটাই ইম্পর্টেন্ট, কতটা আপনি ভাত খাচ্ছেন। সবসময় মনে রাখতে হবে আমরা যদি বেশি পরিমাণে কার্বোহাইড্রেট খাই তাহলে আমাদের ওজনটা বেড়ে যাবে, আমাদের সমস্যা ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা আরও বেড়ে যাবে। সেই জন্য পরিমাণ মতো খেতে হবে, অল্প অল্প করে খেতে হবে এবং অল্প কিছুক্ষণ গ্যাপ দিয়ে খেতে হবে। আর একটা জিনিস যেটা করতে পারেন সেটা হচ্ছে রেগুলার বেসিসে আপনারা দেখবেন যে বাওয়েলটা ক্লিয়ার হচ্ছে কিনা। যদি বাওয়েল ক্লিয়ার ঠিকমতো না হয় তাহলে এইসবগুলির ভুসি এইগুলো খাবেন, শাকসবজি বেশি করে খাবেন, তাহলেই দেখবেন আপনার ইনডাইজেশনের প্রবলেমটা অনেক কমে যাবে। রাফেজেস আমরা বলি পেটের সমস্যার জন্য বলি যে ইনটেক করতে, বা আপনারা বলেন সবসময় আমাদের এই ধরনের জিনিস খেতে, যাতে আমরা আমাদের শরীর ঠিক থাকে। কারণ এই যে অ্যাসিডিটির থেকে আমাদের অন্যান্য রোগ তৈরি হয়ে যাওয়া, মাথার পেইন হচ্ছে ইত্যাদি, মাইগ্রেনের সমস্যা হচ্ছে, তো আমাদের খাবার তালিকার মধ্যে তাহলে এইভাবে আমরা সাজাবো কী করে? এবং তার সঙ্গে কোনো কমন মেডিসিন কি থাকে নর্মালি ঘরে ঘরে যেগুলো আমরা ইনটেক করতে পারি? আমরা খাবারের মধ্যে সাজাবো যে আমাদের খাবারের মধ্যে ভাত, কার্বোহাইড্রেট থাকবে, ফ্যাট থাকবে, প্রোটিন থাকবে, মিনারেলস থাকবে, ফ্রুটস ভেজিটেবল সবই থাকবে, এবং সেটা ম্যাক্সিমামটাই আমরা ব্রেকফাস্টে খাবো, তারপরে আর একটু লাঞ্চে আর একটু কম খাবো, ডিনারে আর একটু কম খাবো। আসবো আমরা এই লিস্টটায় ফিরছি। একজন বন্ধু আছে। হ্যালো। হ্যালো, হ্যাঁ নমস্কার, কে বলছেন? আমি দিলীপ দাস, ঝাড়গ্রাম থেকে বলছি। হ্যাঁ বলুন, কি প্রশ্ন? আমার ডান হাতে একটা আমার রাত্রেবেলা ঝিনঝিন করে এবং
বুড়ো আঙুলটা ও নখটা কচি কচি মানে একটু সাইড গুলো নখ খুলে ঠিক নয়, শুধু নখটাই যেন সাইড গুলো কেটে কেটে যাচ্ছে, মানে একটু গন্ধও হয় নখটা, এবং অ্যান্টিবায়োটিক লাগাচ্ছি কিন্তু কিছু হচ্ছে না। হ্যালো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর কোনো প্রশ্ন? আমার ওই নার্ভের একটু ডিস্টার্ব হচ্ছে আর কি, হাতগুলো ঝিমঝিম করে এবার শুলে পর, কাজ হয়ে শুলে পর হাতে প্রেশার পড়লে পর হাতগুলো ঝিমঝিম করে। ঠিক আছে। আপনার যে সমস্যাটা হচ্ছে শুনতে থাকুন। এটাকে বলা হয় পেরিফেরাল নিউরোপ্যাথি। পেরিফেরাল নিউরোপ্যাথিতে এরকম হাতটা ঝিনঝিন করে, হ্যাঁ, এই জিনিসগুলো হয়। এখন পেরিফেরাল নিউরোপ্যাথিটা ইভালুয়েট করে দেখতে হবে যে কী কারণে পেরিফেরাল নিউরোপ্যাথি হচ্ছে। অনেক সময় কী হয়, ডায়াবেটিস থেকে হতে পারে, কোনো ভিটামিন ডেফিসিয়েন্সি থেকে হতে পারে। সেই জন্য কী করতে হবে, স্ক্রিনিং করে দেখে নিতে হবে যে আপনার প্লাজমা গ্লুকোজ কত আছে, আপনার সিরাম ভিটামিন B12টা কত আছে। এগুলো দেখে যদি আপনার ডায়াবেটিস হওয়ার পরে ডায়াবেটিসটা কন্ট্রোল করতে হবে। ভিটামিন B12 যদি কম থাকে তাহলে ভিটামিন B12 সাপ্লিমেন্ট করতে হবে। আর আপনার যদি দেখেন নখের কোনোটা ইনফেকশন হয়ে গেছে, একে বলে ক্রনিক প্যারোনিকিয়া বলা হয়, প্যারোনিকিয়া। এই ক্রনিক প্যারোনিকিয়াতে অনেক সময় নখে এরকম সমস্যা হতে পারে, তাহলে একটা কোর্স অফ অ্যান্টিবায়োটিক্স লাগবে এবং কিছু অয়েন্টমেন্ট দিলেই সেটা ঠিক হয়ে যাবে আস্তে আস্তে। ওটা নিয়ে চিন্তা আপনার কিছু না। নেই আর কি। যাই হোক, যেটা বলছিলেন যে আমি একটু আগে জিজ্ঞেস খাবারের করছিলাম। মধ্যে আমরা ম্যাক্সিমামটাই খাবো ব্রেকফাস্টের সময়, তারপরে লাঞ্চে আরেকটু কম খাবো, ডিনারে আরেকটু কম খাবো এবং আর্লি ডিনার। এইটা যদি আমরা ফলো করে যাই তাহলে দেখবেন আমরা শরীরটা অনেক ভালো থাকছে, তাহলে আমাদের ওবেসিটিটাও হবে না, আমাদের অন্য প্রবলেমটা অনেকটা কম হবে। এই জন্যই আমাদের এইভাবে খেয়াল রাখতে হবে যে আমাদের বডি ওয়েট অনুযায়ী খাবারটা ঠিক করতে হবে। যদি বডি ওয়েট খুব বেশি থাকে তাহলে আমাদের খাবার আরও কমিয়ে দিতে হবে, এবং বডি ওয়েট যদি নর্মাল থাকে তাহলে আমরা নর্মাল খেতে পারবো, কিন্তু বডি ওয়েট যদি কম থাকে তাহলে আমরা খাবারটা একটু বাড়াবো। এইভাবে আমরা অপটিমাল বডি ওয়েটটা মেনটেন করতে হবে এবং এই শিডিউলে আমাদের খেতে হবে, তাহলেই কিন্তু আমরা ভালো থাকবো। হার্টের পেশেন্ট, পেটের সমস্যা যারা ভোগেন সেই সমস্ত পেশেন্ট, এই ধরনের পেশেন্টদের ক্ষেত্রে মিল্ক জাতীয় প্রোডাক্ট এগুলো কি পুরোটাই প্রহিবিটেড থাকে? দেখুন, আমরা মিল্কটাকে বলি যেটা আপনারা যাদের মিল্ক অ্যালার্জি আছে তাদের মিল্কটা খেতে আমরা বারণ করি। আর যদি দেখা যায় যে কোনো অ্যালার্জি কিছু নেই তো আমরা বলি যে আপনারা অল্প করে খেতে পারবেন, হ্যাঁ। এবং যাদের ধরুন কিডনির সমস্যা আছে তাদেরকে আমরা মিল্কটা খেতে ইউজুয়ালি বারণ করি। এবং যাদের হার্টের সমস্যা আছে তাদেরকে আমরা বলি আপনারা বেশি যেটা টোন মিল্ক যেটা বেশি অতটা খাবেন না, যেটা লাইট পাতলা করে একটু অল্প খেতে পারেন, তাদের কোনো অসুবিধা নেই। এবং আপনারা সবসময় খেয়াল রাখবেন যে আমাদের খাবারটা যেন নর্মাল ডায়েট হয়। নর্মাল ডায়েট মানে আমরা এক্সট্রা যেন আমরা জাঙ্ক ফুড যেন অ্যাভয়েড করি। জাঙ্ক ফুডটা অ্যাভয়েড করতে হবে। খাবারের মধ্যে ম্যাক্সিমামটাই থাকবে আমাদের ফ্রুটস, ভেজিটেবলস এবং শাকসবজি থাকবে, ভাতের পরিমাণটা কম থাকবে। এবং রেগুলার বেসিসে আমরা মাছ খেতে পারবো, সপ্তাহে 2 দিন ডিম খেতে পারবো, মাংস 1-8 দিন অকেশনালি খেতে পারবো। এবং আমরা এটা যদি ফলো করি, ধরুন একবেলা আমরা আমিষ খেলাম, একবেলা নিরামিষ খেলাম। আর যারা পুরোটাই নিরামিষ হয়েছে তারা নিরামিষ খাবেন, সয়াবিনের দানার মতো যেটা পাওয়া যায় সেগুলো খাবেন। সেগুলো খেলেই আস্তে আস্তে দেখবেন অনেকটা ইমপ্রুভমেন্ট হচ্ছে। আমি একটু আলোচনা করব, সেটা হচ্ছে যে ভ্যাকসিনের একটু প্রসঙ্গে যাই। আমাদের দ্বিতীয় ডোজ হয়ে গিয়েছে এবং দ্বিতীয় ডোজের ক্ষেত্রে আমরা অনেকেই সচেতন হয়েছি, অনেকেই আবার সচেতন হয়নি। আমি একটু আগে অনুষ্ঠানের শুরুতেই আমি বললাম যে কিভাবে মানুষ ভিড় জমাচ্ছে, মানুষের মধ্যে এখনও অসচেতনতা। অনেকেই একটা কথা বলছে আমার তো দ্বিতীয় ডোজ হয়ে গেছে, অনেকে করোনা হয়েছে বা সুস্থ হয়ে গেছে, সুতরাং আমার অতটা রিস্ক ফ্যাক্টর নেই। এই ভাবনাটা কতটা রিস্কি? না, এই ভাবনাটা খুবই রিস্কি। সবসময় মনে রাখতে হবে যতক্ষণ পর্যন্ত WHO ডিক্লেয়ার করছেন যে করোনা আমাদের পৃথিবী থেকে চলে গেছে, ততক্ষণ পর্যন্ত আমাদেরকে সমস্ত কোভিড অ্যাপ্রোপ্রিয়েট বিহেভিয়ার, মাস্ক, হ্যাঁ, ডাবল মাস্ক সবসময় খেয়াল রাখতো। আমরা যেন কখনোই এটা না ভুলি। মাস্ক সবসময় আমাদের ইউজ করতে হবে। কোভিড অ্যাপ্রোপ্রিয়েট বিহেভিয়ার আমাদেরকে সবসময় ডিস্টেন্স মেনটেন করতে হবে, স্যানিটাইজেশন করতে হবে, গ্যাদারিংটা আমাদের অ্যাভয়েড করতে হবে। আমাদের এই কথাগুলো যেন আমাদের মজ্জার মধ্যে যেন ঢুকে যায়, আমরা যেন সবসময় আমরা এটা ফলো করি। আর দেখবেন এটা পড়তে পড়তে অভ্যাস হয়ে গেছে, তখন আর শ্বাসকষ্টও বেশি হচ্ছে না। অনেকেই হয়তো প্রথম হয়তো পড়লে একটু অসুবিধা হতে পারে, কিন্তু এটা পড়তে পড়তে অভ্যাস হয়ে যাবে। যখন আপনার কষ্ট হচ্ছে আপনি একটু দূরে গিয়ে এটা একটু খুলুন কিছুক্ষণের জন্য, কিন্তু আমাদের এটা ফলো করতে হবে। আমাদের সবসময় কমন সেন্স অ্যাপ্লাই করতে হবে। কমন সেন্সটা যদি আমরা সবসময় অ্যাপ্লাই করি তাহলে আমরা ভালো থাকবো। এবং একটা কথা বলি যে আমরা এই স্টুডিওতে অনুষ্ঠান করছি, আপনারা নিজেরাও দেখতে পাচ্ছেন অনেকটা ডিস্টেন্সেই আমরা বসেই অনুষ্ঠান করছি। মিনিমাম যে ডিস্টেন্সটা দরকার সেই ডিস্টেন্সটা কিন্তু আমরা মেনটেন করছি। দ্যাটস ওয়াই আমরা মাস্ক পরে নেই, কারণ প্রশ্ন উঠতে পারে যে মাস্ক আপনারা পাশাপাশি বসে প্রোগ্রাম করছেন কেন পরে নেই। তো সেইটা হচ্ছে মূল বিষয়। আপনারা দেখছেন অনেকটা ডিস্টেন্সেই আমরা বসে আছি। এই কোভিড যে বিধি, সেই বিধিগুলিই বারবার করে মানার কথা বলা হচ্ছে, কিন্তু মনের একটা বিশাল বড় পার্ট আছে। আমরা গতদিন খুব সুন্দর একটা আপনি গাইডলাইন্স দিয়েছিলেন যে মনটাকে সতেজ
রাখা। আমাদের একজন বন্ধু, একজন দাদা ফোন করে বললেন যে আপনার এই মন সতেজ রাখা, এক্সারসাইজের কথা, মানে আমাদের মস্তিষ্কেরও একটা এক্সারসাইজ রয়েছে, সেটা খুব দরকার। তার আগে বলবো যে মনটাকে সতেজ রাখতে আমরা কি করব। একটা ফোন নিয়ে আমরা উত্তরে আসি। হ্যালো। হ্যালো, হ্যাঁ নমস্কার, কে বলছেন? নমস্কার ডাক্তারবাবুকে, আপনাকেও। হ্যাঁ, নমস্কার। কে বলছেন? আমি শ্যামনগর থেকে শিলা সাহা বলছি। হ্যাঁ বলুন। আর বলছি আমি বেশ কিছুদিন হলো মানে পেটের সমস্যায় ভুগছি, ভীষণ আমাশার প্রবলেম হয়, মাঝে খুবই হয়েছিল আর কি, মানে আমাশার মতো আর কি, লোকাল ডাক্তার দেখিয়েছি, কিন্তু আমার সম্পূর্ণ আমি কিওর হইনি। আর আমার এটা ভয় যে এটা আমার মানে বেশি দিন থেকে যাবে নাকি, কিংবা ভবিষ্যতে এটা থেকে কিছু ক্ষতি হবে নাকি, বড় কোনো রোগ হবে নাকি। আর আমার একটু ফ্যাটি লিভারের সমস্যা ছিল আর কি বেশ কিছুদিন আগে, তো সেটা আমি একটুখানি মানে ওষুধ খেয়েছিলাম তখনও, সম্পূর্ণ আর কি যে কদিন বলেছিলেন ডাক্তারবাবু, কিন্তু রয়েছে সমস্যাটা, আমার ফ্যাটি লিভার আছে আর কি। তো সেটাই আমি জানতে চাই ডাক্তারবাবু যে আমার কি ভবিষ্যতে আর কোনো এর থেকে কোনো অন্যরকম কোনো অসুখ হবে নাকি, আর কিছু ওষুধ খেয়ে আমার এটা সম্পূর্ণ কিওর হতে পারি, এটাই আর কি জানেন। আচ্ছা, হ্যালো। হ্যাঁ ঠিক হ্যাঁ, আছে, আপনি শুনতে থাকুন, ফোন ছেড়ে বলছেন। আপনি একটা কোর্স অফ যেটা দিই সাধারণত, ধরুন অ্যান্টি আইএমিক একটা ওষুধ আমাশা হলে একটা কোর্স খেয়ে নিন, কোর্সটা খেয়ে আপনি বন্ধ করে দিন, আর লাগবে না। আর ফ্যাটি লিভারের জন্য খুব বেশি ওষুধ দরকার হয় না। যাদের ওয়েট বেশি আছে তাদের আমরা বলি ওয়েটটা কমান, ওয়েটটা কমালেই দেখবেন ফ্যাটি লিভার অনেকটাই ঠিক হয়ে যাবে। এবং রেগুলার বেসিসে আপনি হাঁটাচলা করুন, যোগ প্রাণায়াম করুন, আর মনের মধ্যে কোনো ভয় রাখবেন না যে আমার এখান থেকে কোনো ক্ষতি হবে কি না, আমার কিছু অসুবিধা হবে কি না, এইগুলো আপনি কখনোই রাখবেন না। আপনার কাজ হচ্ছে শুধুমাত্র ফলো করে যাওয়া, এবং ডাক্তারবাবু যেটা দিয়েছেন সেটা ফলো করে দিন, বাস। আপনি মনে করুন আমি পুরো সুস্থ, আমার কোনো রোগ নেই, আপনি সবসময় এটা মনে করুন, তাহলে দেখবেন আপনার কোনো আর অসুবিধা হচ্ছে না। হ্যাঁ, যে প্রসঙ্গতে ছিলাম অলরেডি আপনি শুরু করে দিয়েছেন যে আমার কোনো রোগ নেই, এই কথাটা বলতে। আমাদেরকে না ডিভাইন কনসাসনেস, আমরা যেখান থেকে এসেছি সেখানে আমাদের একটা গিফট দিয়েছেন, ফ্রি গিফট আমাদের প্রত্যেকের মধ্যেই আছে। সেটা কি? একটা রিজন, একটা যে উইল, ডিটারমিনেশন। ঠিক আছে, আমাদের কনসায়েন্স দিয়েছে, আমাদের বিবেক দিয়েছে। আমরা যদি এই রিজন অ্যাপ্লাই করি, আমরা যদি কনসায়েন্স অ্যাপ্লাই করি, আমরা যদি উইল পাওয়ার অ্যাপ্লাই করি, তাহলে আমরা সমস্ত কিছু ওভারকাম করতে পারবো। এমন কোনো জিনিস নেই পৃথিবীতে, সারা পৃথিবীতে, যেটা আমরা করতে পারবো না। কাজে আমাদেরকে এই শক্তি, আমাদের যে এই শক্তিগুলো যেটা আছে, ফোর্স যেগুলো আমাদের মধ্যে আছে, সেটাকে অ্যাপ্লাই করতে হবে। আমাদের মধ্যে যে প্রাণ শক্তি আছে, আমরা যখনই পজিটিভ থাকবো, সবসময় এক্সারসাইজ করবো, আমরা যদি ডিসিপ্লিন লাইফস্টাইল ফলো করবো, তখনই দেখবেন আমাদের প্রাণ শক্তি উজ্জীবিত হয়ে গেছে, আমরা তখন সমস্ত কিছু করতে পারছি, আমাদের আর কোনো ভয় নেই। কাজে আমাদের এইগুলো কিন্তু অ্যাপ্লাই করতে হবে, এই রিজন অ্যাপ্লাই করতে হবে, এই কনসায়েন্স আমাদের অ্যাপ্লাই করতে হবে। আপনার বিবেক বলে দেবে আপনাকে ভিতরে আপনি কি করতে চান, আপনার কি করতে হবে, সব আপনাকে বলে দেবে। কিন্তু আমরা যদি না শুনি, তাহলে সেটা আস্তে আস্তে থিতিয়ে যাবে। সেই জন্য আমাদেরকে এই ভিতরের যে বিবেক শক্তি যেটা আছে, আমাদের যে ভিতরে উইল পাওয়ার যেটা আছে, আমাদের যে চিন্তা আছে, ডিসক্রিমিনেশন আছে, কি করব কি করব না, কতটা কি খাবো কতটা খাবো না, হ্যাঁ, আমাদের সবসময় এটা যদি আমরা অ্যাপ্লাই করি, তাহলে কিন্তু আমরা ভালো থাকবো। এবং এটা কিন্তু রেগুলার বেসিসে চর্চা করে যেতে হবে। এটা আমাদের থ্রু আউট লাইফে, যেরকম আমরা খাওয়া ঘুমানো আমরা ভুলি না, সেরকম আমাদের যোগ প্রাণায়াম এগুলো আমাদের পার্ট অফ লাইফ করে ফেলতে হবে। তাহলেই দেখবেন আমরা খুব আনন্দে আছি, এবং এই আনন্দ যখনই থাকবে তখন দেখবেন আপনার আর কোনো অসুবিধা হচ্ছে না। একদমই তাই, যে মনকে চাঙ্গা রাখা, আমরা তো বলি যে মন থেকে আমাদের শরীরের রোগের উৎপত্তি হয়, তো এবং মনই আমাদের রোগকে সুস্থ করে। তো সেই জায়গায় দাঁড়িয়ে এবার অনেকেই বলতে পারে আমার তো বিভিন্ন রোগ, ফলে আমার এমনি উইল পাওয়ার নেই, তাহলে আমি কি সুস্থ হব না? এই প্রশ্নটা হতেই পারে। তো এখানে আমার প্রশ্ন হচ্ছে যে এই যে মনকে কনসেন্ট্রেট করানো, এটা একটা বড় প্র্যাকটিস। সেই জায়গায় আসবো আমরা কিভাবে? আসবো একটা ফোন নিয়ে। হ্যালো। হ্যাঁ, হ্যালো। হ্যাঁ নমস্কার, কে বলছেন? হ্যাঁ, নমস্কার দিদি। হ্যাঁ। ডাক্তার নমস্কার, বলছি নমস্কার। আমি কৃষ্ণনগর থেকে বলছিলাম। কে বলছেন? সোমনাথ মিত্র বলছি। হ্যাঁ বলুন, কৃষ্ণনগর নদীয়া। বলুন। হ্যাঁ, কি আমার ছেলের বয়স 29+, বুঝলেন? হ্যাঁ, নমস্কার স্যার। বলছি যে 29 বছর বয়স, ওর ফ্যাট লিভারে একটা সমস্যা হয়েছে, দিন 5টা থেকে ধরা পড়েছে। ওই ইয়েতে ওই লিভার একটা পেটের একটা ইয়ে করেছিল, ওতে গ্রস হেপা তো মেলজি উইথ গ্রেট ফ্রি ফ্যাটি চেঞ্জ ইন লিভার, বুঝলেন? ঠিক আছে, 3বার ফ্যাটি চেঞ্জ হয়েছে লিভারে, আর একটা দিয়েছে ফ্যাটি চেঞ্জ উইথ প্যানক্রিয়াস। ঠিক।
ঠিক আছে, আপনি শুনতে থাকুন। হ্যাঁ, দেখুন এই যে ফ্যাটি লিভার, ফ্যাটি প্যাঙ্ক্রিয়াস এগুলো পাওয়া গেছে না, এগুলো সিম্পল, এগুলো কিচ্ছু না। এগুলো জাস্ট আমরা যে রেগুলার বেসিসে যদি হাঁটাচলা করি, যদি ব্যায়াম করি, ওয়েট কমাই, তাহলে আস্তে আস্তে লিভার থেকে এই ফ্যাটগুলো চলে যাবে, ফ্যাটি লিভার নর্মাল হয়ে আসবে। কাজেই এটা নিয়ে আপনারা ভয় পাবেন না। সিম্পল রোজ জোরে জোরে হাঁটতে বলুন 0.5 ঘন্টা 45 মিনিট, এবং খাওয়া দাওয়া কন্ট্রোল করতে বলুন, তাহলে দেখবেন ফ্যাটি লিভারটাও ঠিক হয়ে যাবে, প্যাঙ্ক্রিয়াসের ফ্যাটটাও ঠিক হয়ে যাবে। আর আপনি একটু চেক করে দেখে নিন যে প্লাজমা গ্লুকোজ কত আছে, তার টিএসএইচ কত আছে, তার অন্য কোনো প্রবলেম আছে কিনা। বছরে একবার স্ক্রিন করে দেখে নেওয়া যে সব কিছু ঠিকঠাক আছে কিনা, কোলেস্টেরল কেমন আছে, কোলেস্টেরল বেশি থাকলে তার ওষুধ খেতে হবে কিনা, ডাক্তারবাবুর কাছে পরামর্শ নিয়ে নিন, ঠিক আছে? একদম, যে আলোচনা করছিলাম আমি, যে মনকে কনসেন্ট্রেট করানোটা একটা বড় এক্সারসাইজ। মনটাকে কনসেন্ট্রেট করবার জন্য প্রথমেই আমি আগের দিন আপনাদেরকে বলেছিলাম যে একবার সাবকনসিয়াস মাইন্ডটাকে ট্রেন করতে হবে। আমাদের যে কি হয়, বেসিক্যালি আমরা একটা হ্যাবিট প্যাটার্নে পড়ে যাই, তো তার ফলে আমরা সেই হ্যাবিট প্যাটার্ন থেকে বেরোতে পারি না। সেই হ্যাবিট প্যাটার্ন থেকে বেরোতে গেলে রাত্রেবেলা শুতে যাওয়ার আগে আপনি স্পাইনটাকে স্ট্রেট করে নিয়ে এখানে চোখটা উপরে দিকে ফিক্স করে রেখে আপনি মনে মনে নিজেকে বলুন, আমি নিজেকে বদলাতে পারবো, আমার বদলানোর ইচ্ছা শক্তি আছে, আমি নিজেকে বদলাবই। এইভাবে আপনি জোরে জোরে বলুন, তারপর আস্তে আস্তে বলুন এবং মনে মনে বলতে থাকুন। এটাকে বলা হচ্ছে অ্যাফার্মেশন। আপনি অ্যাফার্ম করছেন, আপনার মনটাকে অ্যাফার্ম করছেন, এবং আপনি পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে আবার সেটা করুন, মানে শুতে যাওয়ার আগেই এবং ঘুম থেকে উঠেই। এটা করলে কী হবে, আস্তে আস্তে আপনার মনটাকে তখন আপনি আপনার হ্যাবিটটাকে যেগুলো ভাঙছেন আস্তে আস্তে, যেগুলো আপনার ধরুন ডিজায়ারেবল হ্যাবিট না, সেটা আপনি ভাঙছেন এবং গুড হ্যাবিট তৈরি করছেন। এভাবে করতে করতে দেখবেন আস্তে আস্তে আপনার একটা ফোর্স তৈরি হয়ে গেছে, এবং এই যখনই হ্যাবিট তৈরি করতে করতে একটা ফোর্স তৈরি হয়ে যাবে, অটোমেটিক্যালি আপনি রেগুলার দেখবেন আপনি সব কিছু করছেন, হাঁটাচলা করছেন, আপনি যোগ প্রাণায়াম করছেন, আপনি কম খাচ্ছেন, আপনি আস্তে আস্তে স্মোকিং বন্ধ করে দিয়েছেন, অ্যালকোহল খেলে অ্যালকোহল বন্ধ করে দিয়েছেন। সব আস্তে আস্তে গুড হ্যাবিট যত আমাদের কাল্টিভেট করব তত আমাদের লাভ। যত আমরা ব্যাড হ্যাবিটসগুলো আমরা ছেড়ে দেবো ততই আমাদের মঙ্গল। এই জন্য মনে রাখতে হবে আমাদের গুড হ্যাবিটসের সংখ্যা বাড়াতে হবে এবং ব্যাড হ্যাবিটসগুলো আস্তে আস্তে বন্ধ করে দিতে হবে। যেরকম ধরুন আপনারা লক্ষ্য করেছেন একটা গাছে দেখবেন যে পাতাগুলো আস্তে আস্তে হলদে হয়ে গেছে, সেগুলো খসে পড়ে, সেরকম হ্যাবিটসগুলো, ব্যাড হ্যাবিটসগুলো আস্তে আস্তে খসে পড়বে। হ্যাঁ, কিন্তু আমরা যদি চেষ্টা করি দেখবেন ওটাকে বেশি গুরুত্ব দেবেন না। আমাদের প্রবলেম হয়ে যায় কি, আমরা ধরুন কোনো একটা ভুল কাজ করেছি, সেটা আমাদের হার্ন করতে থাকে, আমাদের সবসময় এটাকে একটা কনস্ট্যান্ট রিমাইন্ডার দেয়, মানে আমরা এটা করেছি, তার ফলে সেটা আমাদের একটা প্রিভেন্ট করে আরও এগিয়ে যাবার জন্য। মনে করবেন পাস্ট ইজ পাস্ট। আপনি আজকের দিনটা শুরু করলেন, 25শে অক্টোবর শুরু করলেন নতুনভাবে একদম, কালকে আবার 26শে অক্টোবর শুরু করবেন নতুনভাবে। যা হয়েছে সেটা চিন্তা করে লাভ নেই। লিভ প্রেজেন্ট মোমেন্ট কমপ্লিটলি। এই প্রেজেন্ট মোমেন্টটাকে আপনি ফুল ইউটিলাইজ করুন, দেখবেন এই প্রেজেন্ট মোমেন্টটাকে আপনার আরও ফিউচারটাকে আরও ভালো করে দিচ্ছে। হ্যালো হ্যালো, চৌধুরী বলছি। হ্যাঁ নমস্কার, কে বলছেন? নমস্কার, আমি সুনিতা চৌধুরী বলছি, কোথা থেকে বলছেন? টালিগঞ্জ থেকে। আচ্ছা বলুন, কি প্রশ্ন আছে? আমার ছেলে খাওয়া দাওয়া করে কিন্তু ওজন বাড়ছে না আর শরীরে উইক লাগে। তার বয়স কত? 20 বছর। 20? হ্যাঁ। শুনতে থাকুন। আপনি প্রথমেই ছেলেকে একজন ডাক্তারবাবুর সঙ্গে যোগাযোগ করুন, আশেপাশে যিনি ডাক্তারবাবু আছেন তার কাছে যোগাযোগ করুন, বা কোনো মেডিকেল কলেজে আপনি যোগাযোগ করুন। প্রথমেই একবার স্ক্রিন করে দেখে নিতে হবে তার কোন কোন রোগ আছে কিনা, তার অন্যান্য কী প্রবলেম আছে কিনা, তার কেন ওয়েট বাড়ছে না। যদি দেখা যায় সমস্ত কিছু ঠিক আছে, তাহলে আমি যেটা বললাম ডিসিপ্লিনটা ফলো করতে শুরু করুন। রেগুলার বেসিসে হাঁটা, অল্প অল্প করে খাওয়া, টাইম মতো খাওয়া, সব কিছু করতে থাকুন। এবং তার সত্ত্বেও যদি দেখেন যে ওয়েট বেশি বাড়ছে না, ওটা নিয়ে চিন্তা করবেন না, সুস্থ থাকলেই হলো। ওয়েট বেশি না বাড়লেও কোনো চিন্তা নেই, ওয়েট একটু কম থাকলেও কোনো চিন্তা নেই। কাজে মনে রাখতে হবে যে প্রথমেই স্ক্রিন করে দেখে নিতে হবে তার কোনো প্রবলেম আছে কিনা। প্রবলেম থাকলে সেই প্রবলেমটার জন্য ডাক্তারবাবু ওষুধপত্র লিখে দেবেন, সেটা করবেন, এবং রেগুলার বেসিসে ডিসিপ্লিন লাইফস্টাইলটা ফলো করতে হবে। রোগ হলে, যে কোনো রোগ আমরা বলি, নর্মালি রোগ হওয়ার পরেই তো আমাদের মনের ওপর একটা মানে এফেক্ট হয় যে আমি অসুস্থ হলাম, আমার মেডিকেশনে আমি থাকবো, আমি কতদিনে সুস্থ হব। এই জায়গাটা আমার মনে একটু গাইডলাইন্স দেওয়াটা খুব দরকার সরকার, যে আমরা প্রথমে নিজেকে কি করে কন্ট্রোল করব। মনের কথা তো বলছেনই, এটাও তো মনে 100% একটা পার্ট। তবে এই যে আমার রোগ হলো, তার আগেই আমি নিজেকে, মানে হওয়ার পরেই প্রোটেকশনটা নিজে আগে কী নেব, তারপর তো ডাক্তার পথ্য তো রয়েছে। যখনই আপনার কোনো সমস্যা হবে আপনি মনে করবেন যে আমি অ্যাজ আর্লি অ্যাজ পসিবল কোনো ডাক্তারবাবুর সঙ্গে যোগাযোগ করব, ডাক্তারবাবু যেভাবে বলছে সেটাই ফলো করব, এবং আমি সবসময় মনে করব আমার কোনো রোগ নেই, আমি ভালো আছি। আপনার রোগ যদি অনেক রোগ হয়ে থাকে, তা সত্ত্বেও আপনি মনটাকে এইভাবেই ট্রেন করবেন যে আমি পুরো সুস্থ আছি, আমার কোনো রোগ নেই।
কাজেই আপনি রোগ নিয়ে বেশি চিন্তা করবেন না। কেন এই যে বারবার আমরা চিন্তা করছি না, বারবার চিন্তা হ্যামার করছি নিজের মনের মধ্যে, এটাকে একটা হ্যামারিং বলে। এই হ্যামারিং করতে করতে হয় কি আমাদের মনটা তখন উইক হয়ে যাচ্ছে। আর আমরা যদি উল্টো হ্যামারিং করতে শুরু করি যে আমার কোনো রোগ নেই, আমি পুরো ভালো আছি, আমি পুরো ভালো আছি, তাহলে দেখবেন আস্তে আস্তে আপনার যে ভিতরের যে প্রাণ শক্তি, সেই প্রাণ শক্তি উজ্জীবিত হচ্ছে। আপনার যে ধরুন আমাদের মধ্যে যে হেল্পার টি সেল আছে, সেই হেল্পার টি সেলগুলো আরও বেশি কাজ করছে। কোনো রোগ আসলেও সেটা চট করে বেশি আর আপনাকে অসুবিধা করবে না, যা তাড়াতাড়ি ভালো হয়ে যাবে। এই যে আমাদের বিশেষ করে বলবো যে আমাদের এই যে ছেলেমেয়েরা বাচ্চা ছেলেমেয়েরা যারা আগামী দিনের ভবিষ্যৎ, তাদের তো সবার আগে একটা জিনিস তো ডেফিনেটলি দেখা যাচ্ছে, এটা চোখের সমস্যা। এত প্রায় 2 বছর তারা অনলাইন ক্লাস করেছে। আমি জানি না শুধুমাত্র চোখেরই সমস্যা তাদের চোখ মানে দেখে প্রেশার পড়ে হচ্ছে কিনা, বা অন্যান্য ক্ষেত্রেও তো চোখ মাথার যন্ত্রণা হতে পারে, সেটা কি? দেখুন, বাচ্চাদের যে মেইন প্রবলেমটা হচ্ছে এখন, সেটা কিন্তু মেইনলি সাইকোলজিক্যাল। যেহেতু তারা ঘরে বসে আছে, যেহেতু তারা বন্ধুদের সঙ্গে মিশতে পারছে না, তারা স্কুলে যেতে পারছে না, যখনই তারা স্কুলে যাওয়া শুরু করবে, যখনই তারা আনন্দের সঙ্গে খেলাধুলা করতে আরম্ভ করবে, দেখবেন আস্তে আস্তে অনেক প্রবলেম কেটে গেছে। কিন্তু আমরা একটা ফোন নিয়ে আমরা আসছি এই উত্তরে। হ্যালো 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 হ্যাঁ বলছি। হ্যাঁ, নমস্কার, কে বলছেন? আমি রমেশ সন্দেহ বলছি। কোথা থেকে বলছেন? আমি ব্যাঙ্গালোর রাজহাট থেকে বলছি। বলুন। হ্যাঁ, আমার সমস্যা হচ্ছে, আমার 70 বছর বয়স, এই নানা রকম উল্টো পাল্টা স্বপ্ন দেখি, তো মানে রোজ যখনই ঘুমাই তখন স্বপ্ন দেখি, মানে স্বপ্ন বন্ধ 2 বছর ধরে দেখছি। আপনি আরেকটু ধীরে বলুন, আমরা বুঝতে পারছি না ঠিক। বলছি রাতে যখন আমি ঘুমাই না, হ্যাঁ, তখন নানা রকম স্বপ্ন দেখি। হ্যাঁ, স্বপ্ন দেখেন? হ্যাঁ স্বপ্ন দেখি, মানে ভয়ের স্বপ্ন দেখি। ভয়ের স্বপ্ন দেখেন? আচ্ছা, রাতে ঘুমোলে আপনি ভয়ের স্বপ্ন দেখেন? হ্যাঁ। হ্যাঁ, তারপরে কি অসুবিধা হয় আপনার? তারপরে অসুবিধা, তারপরে ভয় সাথে ঘুমটা ভেঙে গেল, হ্যাঁ, ঘুম তো পুরোপুরি হলো না। হ্যাঁ, এইরকম প্রায় 2 বছর আগের মতো ধরে দেখছি। শুনতে থাকুন, আপনি শুনতে থাকুন, বলছেন। আচ্ছা, দেখুন, এই যে আমরা যে স্বপ্ন দেখছি, সেটা কিন্তু বেসিক্যালি একটা সাবকনসিয়াস মাইন্ড কাজ করছে। আপনি ফোন ছেড়ে শুনুন। হ্যাঁ, আমরা যদি থ্রু আউট দ্য ডে আমরা যদি খুব পজিটিভ থাকি, তাহলে আমাদের সাবকনসিয়াস মাইন্ডটাকেও দেখবেন পজিটিভ হয়ে যাচ্ছে। আমরা খুব বেশি স্বপ্ন দেখছি না, এবং স্বপ্ন যাতে না দেখি সেই জন্য যেটা করতে হবে, সকালবেলা আপনি ধরুন কাল আপনি অনেক স্বপ্ন দেখেছেন, আজকে সকালবেলা আপনি মনে করুন সব ভুলে যান, স্বপ্ন যা দেখেছেন সেটা ভুলে গিয়ে আপনি হাঁটা শুরু করুন। 1 ঘন্টা জোরে জোরে হাঁটুন, পরিশ্রম করুন, যোগ মেডিটেশন করুন, এবং রাত্রেবেলা আপনি শুতে যাওয়ার আগে বেশিক্ষণ মোবাইল টিভি বেশি ঘাটাঘাটি করবেন না, এবং আপনি ডান কাত হয়ে শুয়ে পড়ুন। এই ডান দিকে শোয়ার অভ্যাসটা আপনাকে তৈরি করতে হবে, ডান কাত হয়ে। দেখা গেছে আমরা যদি ডান কাত হয়ে শুয়ে থাকি, তাহলে কিন্তু আমরা খুব বেশি অতটা স্বপ্ন দেখি না। এবং আমরা যদি থ্রু আউট দ্য ডে আমরা যদি খুব অ্যাক্টিভ থাকি, এবং মাঝে মধ্যে আমরা যদি ধরুন একটু ভালো ভালো বই পড়লাম, ধরুন মহাপুরুষদের বই পড়লাম, পজিটিভ বই পড়লাম, তাহলে কিন্তু এটা আমাদের মনকে অনেক বেশি চাঙ্গা করে দেবে। এইভাবে আপনি নিজের মনটাকে চাঙ্গা করুন, আর রেগুলার বেসিসে একটা ডিসিপ্লিন লাইফস্টাইলের মধ্যে চলে যান, তাহলে দেখবেন আপনার সমস্যাটা অনেকটা সলভ হয়ে গেছে। যেটা আপনি একটু আগে বলছিলেন ডক্টর সরকার, আমরা আলোচনা করছিলাম ফোনটা নেওয়ার আগেই, আপনি বলছিলেন যে বাচ্চাদের মধ্যে বেসিক্যালি একটা সাইকোলজি কাজ করছে, যেটা মাথা ব্যথা করছে, আমার পড়তে পারছি এটাকে না। হাইপোকন্ড্রিয়াসিস হচ্ছে। বাচ্চারা হচ্ছে, যেহেতু বাচ্চারা অনেকে ডিপ্রেসড হয়ে গেছে, স্কুলে যেতে পারছে না বলে, তাদের এই প্রবলেমগুলো হচ্ছে। এই প্রবলেমগুলো থেকে বার করবার জন্য তাদেরকে যেটা করতে হবে, বাবা মাকে হেল্প করতে হবে। বাবা মা তাদেরকে নিয়ে বেরোন, হাঁটাচলা করুন, 1/2 ঘন্টা 45 মিনিট হাঁটান, ঠিক আছে? মনের আনন্দে থাক বাচ্চারা। এবং বাচ্চাদের মধ্যে ধরুন যারা স্কুলের, তাদের মধ্যে সঙ্গে কথাবার্তা যোগাযোগ করুন, বেশি হোয়াটসঅ্যাপ না করে তারাও যদি ফোন করে কথাবার্তা বলে, তাহলে অ্যাটলিস্ট অনেকটাই ভালো হবে। সেই জন্য এইভাবে কী করুন, বাচ্চাদের একটা লাইফস্টাইলের মধ্যে ফেলে দিন, ডিসিপ্লিন লাইফস্টাইল। রেগুলার সকালবেলা ঘুম থেকে উঠে একটু হাঁটা, তারপর একটু যোগ প্রাণায়াম করা, টাইম মতো খাওয়া, হ্যাঁ, বেশি রাত্রেবেলা শুতে না যাওয়া, বেশি মোবাইল ঘাটাঘাটি না করা, এটা করলেই কিন্তু আস্তে আস্তে এটা চেঞ্জ হয়ে যাবে, অনেকটা ইমপ্রুভমেন্ট হয়ে যাবে। আমরা 2-3টে বোধহয় সম্ভবত ফোন পেলাম আজকে ফ্যাটি লিভার, নাকি 2টো, যাই হোক, আমি ফ্যাটি লিভার পর্যন্ত যাচ্ছি না। এরকম বহু মানুষ রয়েছে যাদের কিন্তু মানে ডাইজেস্টিভ সিস্টেমের সমস্যা রয়েছে, লিভারের সমস্যা রয়েছে, চকলেট জাতীয় জিনিস খাওয়া বারণ, কোকো জাতীয় জিনিস ডাক্তার দেখানোর পর তারা বারণ করে দিচ্ছে, আজীবনকাল খেতে পারবেন না। তো এটা এক্স্যাক্টলি কি সমস্যার জন্য হতে পারে? শুধুই কি লিভার? দেখুন, আমাদের যে বেসিক্যালি যে প্রবলেমটা যেটা হয়, যেটা আমি একটু আগে আপনাদের বলছিলাম, ওই গাট মাইক্রোবায়োটা অল্টারেশন হয়ে যায়। গাট মাইক্রোবায়োটা কী হয়, আমরা ঠিকমতো ফুড হ্যাবিট যদি তৈরি না করি,
আমরা যদি তাহলে কি হয় জাঙ্ক ফুড ধরুন খাচ্ছি বহু বছর ধরে, তাহলে কি হয় গাট মাইক্রোবায়োটা অল্টার্ড হয়ে যায়। আর গাট মাইক্রোবায়োটা অল্টার্ড হয়ে গেলেই তখন আমাদের বিভিন্ন রকম প্রবলেম হয়, তার থেকে ডায়াবেটিস হয়, ব্লাড প্রেশার হয়, বিভিন্ন প্রবলেম হয়। সেই জন্য গাট মাইক্রোবায়োটা ঠিক করতে গেলে আমাদেরকে আবার সেই ফিরে আসতে হবে নর্মাল হেলদি লাইফস্টাইল ফলো করা এবং ঠিকমতো খাওয়া। সুতরাং আজকে আর হাতে আমাদের সময় নেই, আগামী দিনে আমরা কিন্তু ফিরবো এই ধরনের আরও নানাবিধ আলোচনা নিয়ে। আমাদের সঙ্গে থাকবেন ডক্টর নীলাদ্রি সরকার। অনেক অনেক ধন্যবাদ জানাবো ডক্টর সরকারকে, ধন্যবাদ আপনাদের জানাই, নমস্কার। বিশেষ বিজ্ঞপ্তি, আসল একেজি ডক্টর প্লাস হ্যান্ড স্যানিটাইজার কিনুন, অসাধু ব্যবসায়ীদের থেকে দূরে থাকুন। ডক্টর প্লাস 65/2 MB রোড, কলকাতা 51। ডক্টর প্লাসের স্যানিটাইজার কেনার সময় এই ঠিকানাটি দেখে কিনুন। সুস্থ থাকুন, সাবধানে থাকুন।